আমরা একটু তার সঙ্গে কথা বলবো। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? রুমা। ওকে, রুমা রয়েছেন আমার সঙ্গে। রুমা, আপনি হ্যালো 8920 তে কিভাবে আসলেন? আমি 2-3 দিন এটার আর কি গল্পটা শুনছি। তারপরে আমি এয়ারপোর্টে ছিলাম, ওইখান থেকে আর কি এক ভাইয়ার কাছে জিজ্ঞাসা করছি যে হ্যালো 8920 এর অফিসটা কোথায়। সে আমাকে বলছে কারণ বাজার। আমি হাঁটতে হাঁটতে এখানে আসছি, প্রথম দিন পাইনি খুঁজে, তাই আজকে পাইছি, তাই আমি আর কি এখানে চলে আসছি। মানে আপনি সশরীরে এসেই আমি সশরীরে এসেই এখানে আর কি যোগাযোগ করছি। ওকে, আপনি বলছেন আপনি এয়ারপোর্ট থেকে হেঁটে এসেছেন এখানে, মানে এয়ারপোর্টে কি আপনি থাকেন? হ্যাঁ, আমি এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্টে মানে আপনি এয়ারপোর্ট কোথায় থাকেন? এয়ারপোর্ট বারান্দায়। ওকে, ও এয়ারপোর্টের বারান্দা থেকে এখানে হেঁটে হেঁটে এসছে এবং এসে তার জীবনের গল্প বলতে চাচ্ছে। একজন মানুষ এয়ারপোর্টের বারান্দায় থাকবেন, জীবনযাপন করবেন, এটা নিশ্চয়ই আমরা কাকতালীয় একটা ব্যাপার এবং আমরা ঠিক জানি না। আমরা গল্পের একেবারে শুরুর দিক থেকে শুরু করতে চাই। ওর জীবনের এই যে বর্তমান জায়গাটা যেটা ও বললো, সেটা আমরা আসলে একেবারে শেষের দিকে আবিষ্কার করার চেষ্টা করবো। বাট এই যে আজকে যে সেই জায়গাটায় রয়েছে, সেই জায়গাটায় কেন রয়েছে তার পেছনে একটা লম্বা স্টোরি রয়েছে। এই গল্পটা প্রচার করার পর একটা সমস্যা হতে পারে। আপনি যে জায়গাটার কথা বললেন, এয়ারপোর্টের বারান্দায় থাকেন বা যেখানে থাকেন, সেখানে তো কালকে সকালবেলা গিয়ে লোকজন আপনাকে দেখতে চাইবে, হুমড়ি খেয়ে পড়বে, তখন আপনি কি করবেন? আমাকে দেখতে চাইলে আমাকে দেখবে, আমার কোনো প্রবলেম নাই। ওকে, লেটস সি, স্টোরি শুরু করি আমরা, আপনার জীবনের গল্প। আপনি কোথা থেকে শুরু করতে চান? তবে তার আগে আমাদের কিছু বেসিক কোশ্চেন আছে। বেসিক কোশ্চেনটা হচ্ছে, আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি, এবার ক্লাস শুরু হয়নি এখনো। ওকে, আর আপনি আপনার এইজটা একটু বলবেন আমাদেরকে? 21, মানে 21 বছর বয়সী রুমা। 21 বছর বয়সী রুমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে এবং সে তার জীবনের গল্প বলতে এসছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জে হচ্ছে তার বাড়ি। আপনার কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন, তার মধ্যে আপনি? আমি মেঝো। আপনি হচ্ছেন মেঝো। চলুন শুরু করা যাক, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি ছোটবেলা থেকেই শুরু করি। জি। আমার জন্ম হয় একদম গরিব ফ্যামিলিতেই বলা যায়। আমার বাবা আর মার বয়সী ডিফারেন্স অনেক বেশি। আমার বাবা অনেক বেশি বয়স করে বিয়ে করে, এজন্য আর কি কাজ বাজ করতে পারে না বেশি। আমার মা কি ফার্স্ট ওয়াইফ ছিলেন? আপনার মা কি ফার্স্ট ওয়াইফ? হ্যাঁ, আমার মাই ফার্স্ট ওয়াইফ। ওকে। কিন্তু উনি আর কি হারাই গেছিল, 12 বছর পর ফিরে আসছে, যে কারণে আর কি উনি একটু দেরিতে বিয়ে করছে। আমার মা আর বাবার বয়স ডিফারেন্স যতদূর সম্ভব 20-25 হবে। ওকে। এর জন্য আর কি আমার বাবা এখন অনেক উইক আর হার্টের রোগী, সে কোনো কাজ করতে পারে না। মা আর কি জমিতে কাজ করে আমাদের সংসারটা চালায়। জমিতে কাজ করেন উনি? হ্যাঁ, দিনে 60-70, কোনোদিন 100 টাকা হয়, এটা দিয়ে ছোট বোনটাকে পড়াচ্ছে, আর আমি বিপদে পড়লে আমাকে আর কি একটু দেয় আর সংসার চালায়। আপনার কোনো বাবারও শুধু চালায়। আপনার ভাই? আমার ভাই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে, এখনো শ্বশুর বাড়িতে থাকে। বউ মানে আমার বৌদি, সে আর কি আমাদের বাসার সাথে কোনো যোগাযোগ করতে দেয় না, যোগাযোগ করলে ভাইয়ের সাথে টর্চার করে। ওকে, তারপর? ফ্যামিলির এই দুর্দশার কারণে আমাকে ছোটবেলায় হোস্টেলে দেয়। আমি সিএসএস হোস্টেলে 10 বছর ছিলাম। সিএসএস হোস্টেল, এটা কি হোস্টেল? খ্রিস্টান সার্ভিস সোসাইটি। আমি একটা খ্রিস্টিয়ান মেয়ে। আপনার বাবাও খ্রিস্টান? হ্যাঁ। আপনার মাও খ্রিস্টান? হ্যাঁ। খ্রিস্টান মানে কি কোন একটা পর্যায়ে গিয়ে আপনারা হয়েছেন নাকি? না, আমি আমার জন্ম থেকেই দেখতেছি যে আমরা খ্রিস্টান। ওকে, তারপর? তারপরে আমাকে খ্রিস্টান প্রজেক্টে দেয়। কত বছর বয়সে দেয় আপনাকে? আমাকে 4-5 বছরই দেয়। ওকে। ওইখানে আসলে আমরা অনেক সুখী ছিলাম, আমাদের অনেক অনেক মানে আদর করতো। এখানে প্রায় 1000 ছেলে মেয়ে ছিলাম। ওকে। আমাদের ছেলে মেয়ে আর কি উভয় একসাথে ছিলাম। গোপালগঞ্জে না? না, এটা খুলনা। খুলনাতে। ওকে। পড়াশোনা করতাম ওখান থেকে। আমি এসএসসি পাস করি 2009। ওকে। আর ওইখানে যখন ছিলাম আসলে ওটা অনেক আনন্দের একটা মুহূর্ত ছিল। আমরা হোস্টেলে একসাথে ছিলাম, বাইরের জগৎ সম্পর্কে আমরা জানতাম না। হোস্টেলে আমাদের টিভি দেখতে দিত না, এজন্য আমি বাইরের জগৎ সম্পর্কে জানতে পারিনি, বুঝে উঠতে পারিনি। এজন্য হয়তো আজকে আমার জীবনটা এইখানে এসে দাঁড়াইছে। ওকে, আপনার আজকের জীবনটা কি হয়েছে সেটা আমরা নয় পরেই জানবো, সিরিয়ালি জানবো। আপনি একটু বলেন তারপরে কি হলো। আমি 9 এখানে এসএসসি পাস করি, তারপরে চলে আসি। 2009 আপনি ওখানে এসএসসি পাস করেন? হ্যাঁ, এসএসসি পাস করার পরে আমি ফরিদপুরে যাই। আমার এক মাসি আমাকে ইন্টার পড়ানোর জন্য আর কি নেয়। তার ছোট বাচ্চা আছে যে আমি রাখবো আর ইন্টার পড়বো। পরে ওইখানে আমি থাকি মাসির কাছে, আর আমি ওইখানে ফরিদপুর মহাবিদ্যালয়ে ভর্তি হই। ওকে। ওইখানে ভর্তি হওয়ার আগে আমার এসএসসি পরীক্ষার পরে আমাদের খ্রিস্টানদের আবার সেমিনার হয়। সেরকম একটা আর কি সেমিনার হয়। তা আমাদের গ্রুপ ওয়াইজ ছিল, তা আমার গ্রুপে একটা ছেলে পড়ে, তখন ওর সাথে পরিচয় হয়।
ওর নাম্বারটা আমাকে দেয়, আমার ফোন থাকে না তাই আমি আমার নাম্বারটা ওকে দেই না, আমি ফোন ইউজ করি নাই। পরে যখন আর কি রেজাল্ট আউট হয় এসএসসি, তখন আমি ওকে ফোন করি, ওর নাম্বারটা আমার কাছে ছিল যেহেতু, যে আমার অনেক ভালো রেজাল্ট হয়নি কিন্তু আমি পাস করছি, আমার A- আসছে। ও আমাকে জানায় যে ওর আসছে, তো বেশ ভালো। ও তো ফরিদপুরেই থাকে। পরে আমি যখন ফরিদপুরে ভর্তি হই তখন ওর সাথে আরো বেশি কন্টাক্ট হয় আমার, ওকে। আমার বন্ধু হয়। আমি ফরিদপুর কলেজে পড়ি, ও বেশি ক্লাস করতো না কিন্তু মানে প্রায় আমার কাছে আসতো, ক্লাস না করে দেখা যেত আমরা দুজন ঘোরাফেরা করছি একটু বাইরে দিয়ে। এক পর্যায়ে প্রায় 1 বছরের মাথায় ও গিয়ে আমাকে লাভের আর কি যেটা বলে অফার করে। আপনার সমবয়সী তো ছিল, আপনার ক্লাসমেট? হ্যাঁ, আমার ক্লাসমেট ছিল। ওকে, কি নাম ওর? প্রতাপ হালদার। প্রতাপ হালদার আপনাকে অফার করলো ওর এইচএসসি পরীক্ষার সময়? হ্যাঁ, ওর ডাক নাম মানে ওকে হিমু বলে ডাকে। ওকে, ঠিক আছে। তারপর যখন আমাকে প্রপোজ করে তখন আমি ওকে বলি যে তুমি এরকম করো না, আমরা ফ্রেন্ড হিসেবেই থাকি। তা যেহেতু ওকে আমি 1 বছরে মনে হয় অনেক বেশি ভালোবাসছি, একটু হলেও ফ্রেন্ড হিসেবে, তা পরে ভাবলাম যে ও আমাকে ভালোবাসে, ওকে আমি চিনলাম এতদিন ধরে, ও তো আমার সাথে ভালোই ব্যবহার করে, তাহলে ভেবে চিন্তে দেখি করি কি হয়। আমি ওকে সম্মতি দেই। এক পর্যায়ে ওকে আমি খুব ভালোবাসি। 6 মাসের লাভের সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। মনে গভীর করেন বলতে আপনি কি বোঝাচ্ছেন? গভীর বলতে এটাই বুঝেছি শুধু ভালোবাসার গভীরতা, মানে কিছুই হয়নি আমার, ও আমাকে কোনোদিন কিছু করেনি। ওকে, ভালোবাসার গভীরতা বলতে বোঝাচ্ছেন যে আপনি এভরি মোমেন্টস আপনি ওকে ফিল করতেন? আমি ওকে ফিল করতাম, ও আমাকে টাইম দিত, মনে হতো যে ও আমাকে খুব ভালোবাসে। ওকে। আর খুব ভালো লাগতো যে আমার কোনো বন্ধু নাই, ও আমার একটা বন্ধু। আসলে আমার কলেজে আমার কোনো বন্ধু ছিল না, ওই আমার ফার্স্ট বন্ধু। এজন্য হয়তো আমার খুব ভালো লাগতো ওর সাথে টাইম পাস করতে। ওকে। মানে আমার যেহেতু ফোন ছিল না তখনও, আমি ফোন ইউজ করতাম না, কারণ আমার বাবা মা যেহেতু গরিব আমাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, তা আমি ফোন ইউজ করতাম না। ও আর কি দেখা করতো আমার সাথে, দেখা হয়তো, এটাই কথা হইতো। কিন্তু আপনি এটাকে বলছিলেন যে আপনার ফোন নাম্বারটা জানতো না, বা আপনি ফোন দিয়েছিলেন কিছু একটা এরকম, ওই ফোনটা কিসের ছিল? আমি আরেকজনের ফোন থেকে ওকে ফোন করছিলাম এসএসসি পরীক্ষার মানে ওর নাম্বারটা আপনি জানতেন? ওর নাম্বারটা? ওর নাম্বার আমি জানতাম কিন্তু আমার কোনো নাম্বার ছিল না। ওকে, তারপর? ও আসতো আর কি, খুব মোমেন্টটা অনেক ভালো ছিল ওর সাথে আমার, ঘুরতাম ফিরতাম, আমাকে টাইম দিত। তারপরে 6 মাস পরে এখন হঠাৎ একদিন আমি ফোন করছি ওকে যে কি ব্যাপার, কেমন আছো কি? ও আমাকে বলে কি ভালো আছি, তুমি তো ভালোই আছো, কার কার সাথে সম্পর্ক করো? তুমি এটা কি বলো? বলে যে আমার সাথে তো কথা বলতেছো না, এই জন্য বলছি। তাই বলছি তুমি তো আমার সাথে কথা বলো না, আমার একটু খোঁজ নাও না। তারপরে ওর ফ্রেন্ডকে দিয়ে আমাকে বলাইলো যে আমার অনেকের সাথে সম্পর্ক, তার জন্য ও আমাকে ভালোবাসবে না। তা আমি এটা শোনার পরে অনেক কষ্ট পাই। পরে আমি আর কি গ্রামের বাড়িতে চলে যাই গোপালগঞ্জে। পরে আমি ওকে 2 দিন পরে মার ফোন থেকে ফোন করি। ফোন করার পরে বলি যে তুমি এরকম করলা আমার সাথে, কিসের জন্য করলা? আমার বলে তুমি এতদিন পরে কেন ফোন করছো আমার, আবার তোমার আবার কি দরকার আমার কাছে? আমি বলছি কেন, তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার ভালোবাসি, তুমি হঠাৎ করে এখন এই কথা বলতেছো? তো বলে আরে তোরে ভালোবাসবে কে, আমি তো তোরে ভালোবাসি নাই। তো এটা আমি বলছি সত্যি না ফান করো? বলে সত্যি। তাই আমি বলছি আচ্ছা তুমি কালকে আমার সাথে দেখা করবো, একটু তোমার কিছু জিনিস আছে এগুলো দিয়ে দিব আমি তোমার, যাতে তোমাকে আমার মনে করা না লাগে। তা ঠিক হলো যে আমার সাথে দেখা করবে আর সব জিনিসপত্র ওকে দিয়ে দিব। আমি আসলে ওকে অনেক ভালোবেসে ফেলছিলাম, এজন্য আমি সুইসাইড করার চিন্তা ভাবনা করি। এজন্য আমি সেই রাতের বেলা আমার বোন তেলের ভিতরে দিয়ে সেটা দিত মাথায় যাতে উকুন মরে, আমি সেই তেলটা ঢেলে নিচে যে থাকে ওইটা আমার মামারা আমাদের দুধ দিছিল, সেই দুধের ভিতরে রাতে ভিজায় রাখি। রাতে ভিজায় রাখি, আমি জানি যে দুধের সাথে মিশাইলে সেটা মারাত্মক হয় বেশি, এজন্যই আমি এটা রাতে ভিজায় রাখি। আর যে ওটা তো তেলে দেওয়া হয়েছে, ওটা কমে গেছে, ওটার আর কি ইয়াটা ঝাঁজটা তো একটু কমছে ওটার, এজন্য আমি আর কি ওটা আগের দিনই ভিজায় রাখি। তেলে দেয় কেন? তেলে দিলে কি হয়? ওটা তেলে দিলে আপনার উকুনটা মরে, এজন্য। ওকে ওকে, এই জন্যই ওটা তেলে দেয়। আমি ছোটবেলাতে দেখতাম অনেকে তেল দিয়ে রাখতো, আমি কোনো লজিক খুঁজে পেতাম না। হ্যাঁ, তারপরে সকালবেলা প্রাইভেট পড়ার নাম করে হাতে একটা বই নেই, আর টাকা নেই একটু, আর সাথীটা নেই, আর ও আমাকে একটা কলম যতদূর সম্ভব হ্যাঁ কলমে দিচ্ছিল। পরে আমি এটা ওকে ফেরত দিব, আর আমার কিছু ছবি আছে সেই ছবিগুলো ওর কাছ থেকে আনবো। এজন্য রওনা দিলাম যে শেষ দেখা করবো ওর সাথে, আর ওর সাথে দেখা করার পরে আমি আমার জীবনটা শেষ করে দিব, আমি এইটা নিয়ে যাই। আপনি তখন ইন্টারমিডিয়েট পড়ছেন? হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট পড়তেছি, আমার প্রি টেস্ট হয়ে গেছে। প্রি টেস্ট হয়ে গিয়েছে। আমি এই পাকে একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করছি, ও যে ফ্যামিলির বর্ণনা দিচ্ছে বা যে অবস্থার বর্ণনাটা দিচ্ছে, যে বয়সের বর্ণনাটা দিচ্ছে, আপনারা সেই বয়সটাকে মাথায় রেখে গল্পটা শুনবেন প্লিজ।
এই জায়গাটা থেকে আপনি যদি বয়স এখন 25 বছর হয়ে থাকে বা 30 বছর হয়ে থাকে, সেই 30 বছরের জায়গা থেকে আসলে ওকে জাজ করলে চলবে না। ও সেই সময়ে 18 বছর বা 17 বছরের একজন কিশোরী, তাকে ওইভাবেই চিন্তা করতে হবে যে ফার্স্ট লাভ এবং ওই সময়টাতে সেন্টিমেন্ট কিভাবে কাজ করতে পারে। এই ফাঁকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে, এবং হ্যালো 8920 ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে। আজকের এই রুমাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমাদের ফেসবুকে। আপনি গেলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, তারপর আপনি কি করলেন? আমি ফরিদপুর গিয়ে পৌঁছাই প্রায় 10:30 কি 11টার দিকে। আমি ভোরবেলা রওনা দিই যেহেতু। পৌঁছানোর পরে ওকে আমি ফোন করি। ও প্রথমে ফোনটা রিং বাজে, পরে বন্ধ করে দেয়। ও তো জানে যে আমি আসবো, দেখা হবে, আর আমি তো ওই ডিসিশন নিচ্ছি যে ওর মুখটা আমি দেখে তারপরে আমি সুইসাইড করব। কিন্তু যখন দেখলাম ও ধরে না, তখন আমি নিজেই ওটা খেয়ে নিলাম, ওই জিনিসগুলা। হ্যাঁ, আর দুধে মেশানো ওইটা খেয়ে নিলাম। নেওয়ার পরে আমি ওর বাসায় যখন গেছি, ওকে দেখি ও উঠানের সামনে। তা আমি ওকে বললাম যে তোমাকে আমি ফোন করতেছি, তুমি একটু আমার ফোনটা ধরলা না, একটু শেষ দেখাই তো করতাম। ও বলে তুমি কে, তোমাকে আমি চিনি না। আর ওর মা মাছ কাটতেছিল, দা নিয়ে আসছে আমাকে মেরে ফেলবে এর জন্য। তারপরে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। আমি শুধু মনে হয় রুমে ঢুকছি, ঢুকে আমি আর কিছু জানি না কি হয়েছে, আমি সেন্সলেস হয়ে গেছি। আমার মেসো আবার ভাগ্যক্রমে সেই দিন ওদের ওইখানে ছিল, সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে গেল। সাথে সাথে নিলেও আমাকে ডক্টর বলে দিছে ডক্টর একে বাঁচানো যাবে না। আর যখন ওয়াশ করে আমার তো জ্ঞানী ছিল না, আমি কিচ্ছু টের পাইনি। আর যখন আমাকে ওয়াশ করার পর নিয়ে যায়, তখন নাকি আমি শুধু ওর নাম বলতেছিলাম যে ও কই, ও কই। মানুষ মরার সময় নাকি মরার মুহূর্তে বলে যে আমি বাঁচতে চাই, কিন্তু আমি নাকি মাসির কাছ থেকে শুনছি যে আমি এটাই বলছি যে আমাকে কেন বাঁচাইলা, আমি বাঁচতে চাই না। এটা বলে আবার অজ্ঞান হয়ে যাই যে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, এটা বলি আর আমি বেহুশ হয়ে যাই। কিন্তু ওর মা ওইখানে গেছিল আমাদেরকে নিয়ে হসপিটালে, যেহেতু ওদের বাসায় অকারেন্সটা হয়ে গেছে, আমি ওদের বাসায় গেছি, এজন্য ওর মা গেছিল। আর আমি এতটাই দুর্বল ছিলাম, আমি না খাওয়া ছিলাম, এজন্য আর কি আমাকে খুব তাড়াতাড়ি কাজ করছে। এই বিষটা বেশি উইকনেস হয়ে গেছি আর কি তাড়াতাড়ি করে। পরে আমাকে অনেক স্যালাইন দেয়, একদিনে এক রাতে মনে হয় 3টা না 4টা স্যালাইন দেয় আমাকে। তারপরে আমি নর্মালে আসি এবং আমার 18 ঘন্টা 44 মিনিট কত সেকেন্ডে যেন জ্ঞান ফিরে। ওকে, এই সেকেন্ড, ঘন্টা, মিনিট এগুলোকে মনে রেখেছে? এটা আমাকে যার সাথে সম্পর্ক ছিল, পরে যখন ওর সাথে কথা হয়েছে ওই বলছে। ওই ছেলেটাই আপনাকে পরে বলেছে? ও জানছে কিভাবে? ও জানছে ওর মা ছিল। তারপরে আমি ওইখান থেকে আর কি আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। 7-8 দিন আমি হসপিটালে ছিলাম। আর ডাক্তার তো আমার আশা ছেড়ে দিছিল যে আমি বাঁচবো না। আর আমি যখন চোখ খুলছি দেখি সবাই কান্না করে, আর আমার সবাই সান্ত্বনা দেয়, সবাই আমাকে দেখতে আসছে। তখন আমি ভাবি কেন আমাকে এরা দেখতে আসছে। তখন আর কি যখন একটু স্বাভাবিক হয়েছে, তখন এরা বলতিছে যে তুমি তো মরার ঘর থেকে বাইসে আসছো, তোমাকে তো বাঁচার আসে ডাক্তারও ছেড়ে দিচ্ছে, তুমি কি করে বাঁচলা, তোমার অনেক হায়াত আছে, এজন্য তুমি বাইসে আসছো। তারপরে আমাকে নিয়ে গেল বাসায়, সবাই মিলে আমাকে বলতিছে যে তুমি ওকে বিয়ে করবা, ওর সাথে তোমাকে বিয়ে দিয়ে দিই। তখন আমি তাদেরকে একটা কথাই বলছি যে ও আমার সাথে আগে এরকম বেইমানি করলো, পরে যে করবে না এর কোনো নিশ্চয়তা নাই, তাই আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে করতে চাই না। বাবা মা কেস করতে চাইছে, আমি বলছি যে তোমার মেয়েরই বদনাম, কেন করবা এটা, এজন্য আর করেনি। ওদের বাসায় আমার সেই টাকা ছিল, সাথী ছিল, কিন্তু অস্বীকার করছে যে মেয়ে খালি হাতে আসছে, কিছু নাই মেয়ের হাতে ছিল না, আর ওদের বাসায় কিছু নাই। কিন্তু পরে আমি যখন বলছি যে হ্যাঁ আছে, যখন আমার সেন্স হয়েছে, তখন ওরা সেগুলো দায় ঠিক হইলেও ফেরত দিছে। তার মনে করেন 1 মাস পরে ওর সাথে না, বাট ওর ফ্রেন্ডের সাথে আমার কথা হয়। আমি ওর ফ্রেন্ডকে ফোন দেই, কারণ আমার একটা রহস্য যে কেন এরকম করলো, হঠাৎ করে কেন বললো। পরে আর কি ওর ফ্রেন্ড আমাকে বলে যে তুমি প্রতাপের সাথে কথা বলো না, ও বলবে তোমারে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি ওকে দাও, ওর সাথে আমি কথা বলি। পরে আমি শত কষ্ট হলো আমি ওর সাথে কথা বলছি। ও আমাকে বলল যে তোকে তো আমি ভালোবাসিনি, আসলে আমার টাকার বাজি হয়েছিল, সে বাজির জন্য তোর সাথে আমি প্রেম করছি। মাত্র 8,000 টাকার লোভ ও সামলাইতে পারলো না। আমি ওকে বললাম যে তুমি মাত্র 8,000 টাকার জন্য আমার সাথে এরকম করলা, আমার মনটা মাত্র 8,000 টাকায় তুমি কিনে নিলা। বললো যে আমার কাছে টাকাই সব, টাকার জন্য আমি সব করতে পারি।
তখন আমি অনেক শক পাইছি যে আমি যদি আগে জানতাম যে আমার সাথে টাকার জন্য এরকম করছো, আমি আমার লাইফটারে ধ্বংস করতে চাইতাম না। আর ও আমাকে ভালোবাসতো, এটা আমি বুঝছি সেই দিন যে ওর বাবা মারা গেছে। ওর বাবা মারা যায় যখন, ও মারা যায় ওর বাবা, ওর ভিতরে কোনো মানে কান্নার কিছু নাই, ও আমার সাথে কথা বলতেছে, সারা রাত কথা বলে। আমি ভাবি কি যে ও মনে হয় সত্যি আমাকে ভালোবাসে, যে কারণে ও আমাকে টাইম দিচ্ছে। ওর বাবা মারা গেছে, তারপর ও আমার সাথে কথা বলতেছে। আর ওর বাবা যেদিন মারা যায় সেদিন আমার হিসাব বিজ্ঞান পরীক্ষা থাকে। আমি মাত্র মানে 2.5 ঘন্টার পরীক্ষা আমি 1 ঘন্টায় দেই। আমি যখন পরীক্ষার হলে ঢুকবো তখন আমার এক বান্ধবী বলে কি যে রুমা, প্রতাপের বাবা না মারা গেছে। তখন আমি মানে 1 ঘন্টায় কোন রকমের পরীক্ষা দিয়েই আমি ওর বাসায় চলে যাই। আমার হাতে কোনো টাকা নাই, আমার কলেজ থেকে ওর বাসা 3-4 কিলো হবে। আমি ওইটা মানে আধা ঘন্টার ভিতরে এত দ্রুত হেঁটে যাই ওর বাসায়, আমি হেঁটে পুরো যাই ওর কাছে, যে ওর বাবা মারা গেছে। আমি যাই সেখানে, ওর বাসায় গেলাম, গিয়ে দেখি প্রায় কবর দিবে, কফিন নিয়ে যাচ্ছে। পরে আর কি 1 মুঠ মাটি দিলাম। আর ওর সাথে আমার দেখা হয়নি, ওর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। আমি এখানে সবাইকে একটু অ্যাড্রেস করতে চাই, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো বা যারা এসএসসি তে পড়াশোনা করছো এবং যারা এই মুহূর্তে আমাদের হ্যালো 8920 শুনছো, তোমাদের সবাইকে একটু মানে থাকে না একজন মানে বন্ধু হিসেবে একটু পরামর্শ দিতে চাই। এই বয়সটা আমরাও কিছুদিন আগে না লম্বা সময় আগে পার করে এসেছি। ও যে বয়সের গল্পটা বলছে সেটাও 4-5 বছর আগে পার করে এসেছে। এই বয়সটা আসলে এক ধরনের বয়ঃসন্ধিকাল, এবং এই সময়টাতে আসলে ভালো লাগার ব্যাপারটা এতটাই তীব্র থাকে যে তখন মনে হয় যে ওই হচ্ছে আমার দুনিয়া, ওই হচ্ছে আমার সবকিছু, ওকে ছাড়া আসলে দুনিয়ার কোনো কিছু চলবে না, ওকে ছাড়া আসলে কোনো কিছু ভাবা যাবে না, এটাই হয়। এবং যে জিনিসটা প্রথম হয় সেই জিনিসটার প্রতি আবেগটা বা ইমোশনটা যেটাই বলি না কেন, এক ধরনের ফিলিংসটা অতি মাত্রায় তীব্র থাকে, এবং এই তীব্রতার ব্যাপারটা কন্ট্রোললেস হয়ে যায়, মানে একবারে নিয়ন্ত্রণহীন। এই সময়টাতে যে ভুলগুলো হয় ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে কোনো ভুল বোঝাবুঝি হলে, কোনো ঝামেলা হলে, পাওয়া না পাওয়ার ব্যাপারগুলো ঘটলে, এই যে আত্মহত্যার ব্যাপারটা, এই সুইসাইড করার ব্যাপারটা, এই জিনিসগুলো মাথার মধ্যে পেয়ে বসে। এবং যে ভুলগুলো আমরা হরহামেশাই আমাদের সোসাইটিতে হতে দেখি, এটার আসলে বড় কিছু বলার নাই, সেটা মানে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলতে চাই, যেই কাজটা করে সে হচ্ছে চরম গয় আকার ধয় আকার গাধা, এবং সে হচ্ছে অতি উত্তম গাধা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণটা হচ্ছে সে আসলে ওই জায়গাটা থেকে চিন্তা করতে পারে না সামনের দিকে। তার বয়স মাত্র 16 বছর। একটা মানুষ যদি গড়ে 60 বছর কিংবা 65 বছর বাঁচে, তাহলে তার জীবনের 4 ভাগের 1 ভাগ সময়ও কিন্তু সেই সময় অতিবাহিত করেনি, বাকি 3 ভাগ সময় তার পড়ে থাকলো। এবং ওই 3 ভাগ সময় তার জীবনে কত গোল্ডেন টাইম আনতে পারে, তার জীবনে কত ভালো সময় আনতে পারে, এবং একই সাথে তার জীবনে কত সুইট এবং হ্যাপি মেমোরি গিফট করতে পারে, সেটা সে না জেনেই বোকার মতো এই কাজগুলো করে। আর এই বোধটা তার মাথার মধ্যে একেবারেই কাজ করে না যে মানুষটা তাকে কিছু দিল না, যে মানুষটা তার জন্য কিছু করলো না, সেই মানুষটার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম যদি বলে থাকি গিফট উপরওয়ালা, সেটা হচ্ছে মানুষের জীবন। সেই জীবনটাকে সে কেন গাধার মতো অপচয় করবে? এবং এটা হয়, এটা এই বয়সটাতেই হয়। এবং এই সময়টাতে বাবা মা যে ভুলটা করে থাকেন প্যারেন্টাল সাইড থেকে, অভিভাবকের জায়গাটা থেকে, সেটা হচ্ছে তাদের সাথে ভালো আচরণ না করে, তাদেরকে সুন্দর করে না বুঝিয়ে তাদেরকে মেন্টাল টর্চার করা হয়, খুব বাজে ব্যবহার করা হয়, আজে বাজে কথা বলা হয়, অন্যায় আচরণ করা হয়। বরঞ্চ এটা না করে সেই সময়টা তার সাথে বন্ধুর মতো আচরণ করা উচিত। আমি একটু আপনাকে বলতে চাই, আপনি এই জায়গাটায় এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন 20 বছর 21 বছর বয়সে, আপনার এখন মনে হয় না যে আপনি একটা চরম গাধামো করেছেন? ওই সময় যদি মরে যেতে পারতেন, আপনার মনে হয় না যে আপনি একটা প্রচুর বড় একটা গাধামো করেছেন? হ্যাঁ, আমি তো তখনই বুঝতে পারছি, যখন 8,000 টাকার কথা শুনছি তখনই আর কি আমি নিজেকে ধিক্কার দিছি যে আমি ওর জন্য এরকম করলাম। ও তো আমাকে ভালোবাসিনি, ও তো অভিনয় করছে। আর ও আমার পিছনে যতটা টাকা খরচ করছে সেই ছেলেই দিচ্ছে ওকে সেই টাকাগুলো, ওর পকেট থেকে 1 টাকাও আমার পিছনে খরচ করেনি। যাই হোক, তারপর কি হলো আপনার গল্পটা? তারপরে আমার টেস্ট পরীক্ষার খুব বেশি দেরি ছিল না, টেস্ট পরীক্ষা দিলাম, পাশ করলাম। ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেবার পরে তা আমি আমার এক কাকাতো বোনের বাসায় বেড়াইতে যাই। এটা আপনার বরিশাল সারেঙ্গাঠিতে। বরিশাল সারেঙ্গাঠি, ওকে। আমি আর আমার বাবা যাই। যেদিন যাই সেই দিনই ওই কাকাতো বোনের দেবর ওইখানে আসে তার বাবাকে নিতে। ওকে। তার আগে আর কি আমার দিদি আমাকে বলে দিছে যে সে কিন্তু তেমন একটা ইয়া না, মানে আমাদের সাথে তো এরকম ভালো সম্পর্ক না, তুমি বেশি কথা বলো না ওনার সাথে। আমি বলছি যে ঠিক আছে দিদি, আমি বেশি কথা বলবো না ওনার সাথে। তা উনি যখন আসছে আমি তখন খাচ্ছিলাম, তো খাওয়া শেষ করে আমি ওনাকে প্রণাম করলাম। প্রণাম করার পরে উনি বলছে কি বেআইন হয় নাকি? আমি বলছি কি হ্যাঁ আমি বেআইন। তো বললো বেআইন কেমন আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি।
তারপর আমার দিদি যেহেতু আমাকে ইনফর্ম করতে আগে, এজন্য সে থাকাকালীন আমি বাসা থেকে বের হয়ে গেছি। আর তখন আমি একটা সেট কিনছি। সেটটা কিনছি হলো আমাদের সিএসএস থেকে, আমাদের মাসে 700 টাকা দিত, মানে 700 টাকা করে 6 মাসে আমার হয় 4200 টাকা। তাই সে টাকা দিয়ে আমি একটা সেট কিনছি। উনি তো দুপুরের দিকে আসতে, মনে করেন কিছু টাইম বাইরে ছিলাম আমি আর ওই দিদির ছোট বাবুটা। বিকেলের দিকে যখন আসলাম তখন আমাকে বললো, কি রে বেআইন কোথায় ছিলাম? এই তো বাইরে গেছিলাম একটু ফোনে চার্জ করতে। তা বললো ও। যখন চলে যায় সে বেআই, তখন আমার দুলাভাই বলে কি যে তুই তো ঢাকায় থাকিস, রুমা কয়দিন পরে যাবে ঢাকায়, তুই রুমার নাম্বারটা নিয়ে যা, রুমাকে ফোন করিস, তোর বাসায় নিয়ে যাস। এটা বলে আমার নাম্বারটা দেয়। পরে সে চলে যায়, রাতে ফোন করে, লঞ্চে আসছে ঢাকা, আসার পথে সে আমাকে ফোন করে, দেখে আমার ফোন বন্ধ। পরে সে তার বৌদির ফোনে ফোন দেয়, মানে আমার দিদি। পরে ওই ফোন থেকে আমার সাথে কথা বলে, তখন আমাকে বলে যে তোমার নাম্বারটা আসলে বন্ধ মনে হয়। আমি বলছি কি হ্যাঁ, কারণ ওই সিমটা আমি বেশি ইউজ করি না, এজন্য বন্ধ। তো বলে ঠিক আছে তাহলে তোমার ওই নাম্বারটা দাও। তো আমি কথা বলছি, যেহেতু আরো রিলেটিভ সেই হিসেবে আমি দিছি তখন তাকে নাম্বারটা, আমি জোরেই বলছি, সে নিছে। আমি যখন কথা বলতেছি তার সাথে, তখন আমার বাবা একটু রাগ হয়েছে, কিন্তু আমার দিদি বলতেছে কি হয়েছে, আমারই তো দেব, কথা বললে কি হয়েছে। পরে ওইখান থেকে মনে করেন আর 2 দিন থেকে আমরা গ্রামে চলে গেছি। তারপরে যেদিন আমাদের রেজাল্ট দিচ্ছে সেদিন আমি আর কি ঢাকা আসতেছি। পরে আর কি ঢাকায় আসলাম, তা আমার রেজাল্টটা সেই আমাকে জানাইছে যে আমি পাশ করছি। এটাতে আমি আরো বেশি খুশি হয়েছি। হ্যাঁ, এসএসসি 11তে আমি আরো বেশি খুশি হয়েছি যে সে আমাকে জানাইছে, আমার বন্ধু পেয়াই ছিল, বাট বাসায় কথা বলতে বলতে এখন আমাদের ফ্রেন্ডলি হয়ে গেছি আমরা। তা সে আমার বন্ধু হয়ে গেছে, যদিও আমাদের বয়সের ডিফারেন্স 15-16 বছরের বেশি হবে। 15-16 বছর? হ্যাঁ, তার মানে এটা হয় আজকালকার যে যুগ, মানে কমিউনিকেশনের ধারাটা এমন বেশি পাল্টে গিয়েছে, এবং সেটা যদি ফেসবুক, ফোনে বা অন্য কোনো ভাবে হয় কমিউনিকেশনটা, তাহলে আসলে এখানে বন্ধু হয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। কেন জানি বুঝি না, আজকালকার যুগে এটা হচ্ছে, অহরহ হয়। তার মানে কি উনি ম্যারিড ছিলেন? হ্যাঁ, উনি ম্যারিড, ওনার তখন একটা বাচ্চা ছিল, এখন 2টা বাচ্চা আছে। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি ঢাকায় আসি, কথা বলি ওনার সাথে রেগুলার। উনি আমার সাথে অনেক কথা বলতো, মনে করেন দিনে 5-6 ঘন্টা তো যাবে, এত কথা বলতো। আর আমার মাসি অনেক বিরক্ত হইতো যে সারাদিন কথা বলে, আর আমি ফোন রাখতে চাইলে মানে তার মন খারাপ হইতো, এজন্য আমিও কথা বলতাম। তার সাথে কথা বলতে বলতে আমার ফোনটাই নষ্ট হয়ে গেছে, 1 মাসের ভিতরে আমার ফোন নষ্ট। তারপরে আমি চার্জে দিতে পারি না, সে আমাকে একটা ফোন কিনে দিতে পরে। বিপদে আছে সে, মানে আপনি বিপদে না, সে বিপদে আছে, কারণ আপনি তো কিনতে পারবেন না, আপনার সামর্থ্য নাই, এবং সে যদি না কিনে দেয় তার তো কথা বলার জায়গা নাই। সে আমাকে ফোনটা দিবে। এখন আমরা তো নিকুঞ্জতে, আমার মাসির বাসা, আমি না জানি না নিকুঞ্জ 1 না 2, ঠিক আছে। এখন আমাকে বলছে ঠিকানা কি, আমি বলছি 2। সে সারা জায়গা দিয়ে খুঁজছে, পায় নাই। পরে আমি সাদে গেছি, দেখে এক জায়গায় এখানে নিকুঞ্জ 1। আমি বললাম যে আসলে নিকুঞ্জ 1। তখন সে নিকুঞ্জ 1-এর সামনে এসে দাঁড়াইছে, আমার একদম সে বিল্ডিং এর সামনে। পরে দারোয়ান তো ঢুকতে দিবে না, আমি নিচে গেছি, আমার মাসি মেশো দুজনে অফিসে, আর বাসায় আমার একটা দিদি আছে আর বাচ্চাটা আছে। পরে আমি তাকে নিয়ে ছাদে যাই, কারণ বাসায় তো আনা যাবে না। আর যে কাজের মেয়েটা ছিল মাসির বাসায়, ওই মেয়েটা আমাকে হেল্প করছে, ছাদে গিয়ে ফোনটা নিয়ে আয়। সে আমাকে ফোন দিল, আর 2000 টাকা দিচ্ছে। ঈদ ছিল সেদিন, আবার ঈদে 2000 টাকা দিছে ড্রেস কেনার জন্য। 2000 যে টাকা দিছে সেটা আমি জানতাম না, সেটা ফোনের বক্সের ভিতর ছিল। তো ফোনটা তো আসলে আমি খুশি হয়েছি ফোনটার জন্য, কারণ আমার তো সামর্থ্য ছিল না ওরকম একটা ফোন কেনা, সে আমাকে দিছে, আমি এটার জন্য অনেক খুশি হয়েছি। পরে আর কি টাকা যখন দেখলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা দিলা কিসের জন্য, এটা না দিলে ভালো হতো। বলছে যে থাক, তুমি কাপড় চোপড় কিনো। তা আমি ভাবলাম যে ঠিকই তো দিতে, ভালোই হয়েছে, আমার এমনি ভালো জামা কাপড় নাই। পরে আমি সেই আমি একটু পজ দিতে চাই, কারণ এই যে 15-16 বছর বয়সের ডিফারেন্স, একটা ছেলে আপনার সাথে ফ্রেন্ডশিপ করছে, এবং আপনাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা কি ছিল? তুমি? হ্যাঁ, আপনি ফার্স্টে ছিল, পরে আপনি মনে করেন 1 সপ্তাহ। অনেক লম্বা সময়, তাই না? কেন ছিল 1 সপ্তাহ? এই তুমি হওয়ার পেছনের কাহিনীটা আমি একটু জানতে চাই, কারণ এত সহজে তুমি হওয়ার কথা না। এই তুমি প্রপোজটা কে করেছিল? ও করেছিল না আপনি করেছিলেন? হ্যাঁ, সেই আমাকে করছে। তুমি তো আমাকে তুমি করেই বলতে পারো, কারণ তুমি তো আমার বন্ধুর মতো। বেআইন তো দুষ্টামি করে, আইনের বাইরে যে সম্পর্ক সেটাই তো বেআইন। কি বলেন? আইনের বাইরে যে সম্পর্ক সেটাই বেআইন। জানা নেই, মানে আই রিয়েলি ডোন্ট নো। আমি অনেক কিছু শিখছি হ্যালো 8920 থেকে। সম্পর্ককে যদি ডিফাইন করতে হয় তাহলেও আপনাকে হ্যালো 8920 শুনতে হবে। আইনের বাইরে যে সম্পর্ক সেটা হচ্ছে বেআইন। সেই আইনের বাইরে সম্পর্কে ছিলেন আপনি, তাই তো? ওকে, ভেরি গুড। আর আপনার সাথে ডিফারেন্স ছিল 16 বছরের।
এবং তাকে আপনি এক সপ্তাহ পরে তুমি করে বলা শুরু করলেন, এবং সেই ভদ্রলোকটি, আমি ঠিক জানি না ভদ্র না অভদ্র, সেটা গল্পের প্রেক্ষাপটে বের হয়ে আসবে, তিনি আপনাকে বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে সাহায্য করা শুরু করলো আপনার কনস্ট্রেন্ট গুলো জানার পরে, যেমন আপনার আর্থিক অবস্থা ভালো ছিল না, সব বিষয়গুলোতে আপনাকে সাহায্য করা শুরু করলো। লেটস সি। ওকে, তারপরে আমি তো ঈদের ড্রেস কিনি, 1 মাস মাসির বাসায় থাকি। ঈদের পরের দিন আমি ড্রেসটা কিনে ঈদের পরের দিন আমি গ্রামে চলে যাই। ওকে। গ্রামে চলে গেলে মনে করেন ফোনে চার্জ দিতে পারি না, আমাদের বাড়িতে কারেন্ট নাই। বাড়িতে গেলে পরে আমি ইন্টার পাস একটা মেয়ে, কিছু করতেছি না, পরিবারের সমস্যা, সামর্থ্য নাই আমাকে এইভাবে বসে খাওয়ানোর, আমাকে বিয়ে দিতে চায়। কিন্তু আমি একটু বলি শ্রোতাদেরকে, আমি বারবার ইন্টারাপ্ট করছি, ওকে এই পর্যায়ে গল্প শুনে হয়তো অনেকে বিরূপ মন্তব্য করবেন, প্লিজ। একটা মানুষের আমরা শুধুমাত্র ফলাফলটা দেখবো না, কারণটা দেখবো, রেজাল্টটা দেখবো না, কজটা দেখবো। ঠিক আছে, কজ বলতে আমি কারণ বোঝাচ্ছি। প্রত্যেকটা ফলাফলের পেছনে একটা কজ থাকে, কারণ থাকে। ও একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ রিলেশনটা করলো এবং ওই ছেলেটার সাথে সে ধীরে ধীরে মিউচুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সাহায্য সে নিচ্ছে। তার পেছনের কারণটা কিন্তু প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবেই হোক তার ফ্যামিলির আর্থিক অবস্থা। এবং ও তো বারবার স্বীকার করছে যে আমার ফ্যামিলি থেকে সাপোর্টটা ছিল না, এবং ওর ফ্যামিলির যে নিদারুণ অবস্থা সেটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, তারপরে আর কি আমি কিছু করতাম না, এজন্য আর কি বাবা আমাকে বলতো যে সে কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, বলতো যে 2 টাকা ইনকাম করার ক্ষমতা থাকলে তোর পিছনে 1 টাকা খরচ করতাম, কিন্তু আমি তো ইনকাম করতে পারি না, তোরে আমি চালাবো কি করে, বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, তারপরে বিয়ে শাদী করবো। আর এজন্য আমি পড়াশোনাটা করার জন্যই মূলত তার উপর ডিপেন্ডেন্ট বেশি হয়ে যাচ্ছিলাম, কারণ সে আমাকে বলছে পড়াশোনা করাবে। বাবা আর কি ভাত খাওয়া দিলে প্রায় প্রতিদিন কান্না করা লাগতো, বলতো যে কাজ না করলে ভাত নাই। আপনার বাবা বলতো এটা? হ্যাঁ, যে কাজ করবে তার ভাত আছে। কি কাজ করতে বলতো? আপনি কি কাজ করবেন ওই সময়? কাজ উল্লেখ করে দেয়নি। আর গ্রামে আমি তো থাকিই নাই গ্রামে, আর আমি হঠাৎ করে গ্রামে গেছি, আমাকে প্রাইভেটে তো কেউ দিবে না, কারণ শর্টকাট ভাবে কেউ প্রাইভেট দেয় না। আর আমি এখানে থাকবোই কয়েক মাস, কারণ ইন্টার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে যেহেতু, তারপরে তো নার্সিং তো জানুয়ারি থেকেই। তা আমি আর কি করব, আমার যে বড় ভাই সে তো বিয়ে করে চলে গেছে শ্বশুর বাড়ি, এজন্য ওকে আমি মাঝে মাঝে বলতাম যে আমার জন্য একটু প্রাইভেট দেখিস। ও বলতো কি তুই তো কয়েকদিন থাকবি, এটা কেউ মেনে নিতে পারে না, এইভাবে দেয় না। আর এইভাবে আমি কোনো কিছুই পাইনি আসলে কাজ করার মতো। কিন্তু আমাকে এটা বলছে বাবা যে কাজ না করলে ভাত নাই, এজন্য আমি ভাতও খাইতাম না, কান্না করতাম। আর যেহেতু আমার কষ্টটা শেয়ার করার যে একটা মানুষ ছিল, আমার 15-16 বছরের বেশি বয়স হইলেও, তার কাছে আমি কান্না করতাম আর শেয়ার করতাম। আর মা আসলে কাজ করতো তো, মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যখন বাসায় আসতো তখন তার মেজাজটা অনেক গরম থাকতো, সে মানে একটু ক্যাটম্যাট করতো আমার সাথে। আর আমার বোনটা আবার আমাদের চার্চে চলে গেছে। চার্চে মনে করেন সিস্টারদের বাড়িতে, সিস্টাররা ওদের আর কি পড়াশোনা শিখাবে, কিন্তু বাসা থেকে প্রতি মাসে 500 টাকা দেওয়া লাগবে আর পড়াশোনা খরচটা দেওয়া লাগবে, কিন্তু 500 টাকাও আমার মা পরে দিতে পারেনি, এজন্য নিয়ে আসা লাগছে ওকে বাসায়। তারপর পরে আর কি আমি একা বাসায় থাকতাম, আমার বোনকে পড়াইতে যেতাম 7টার সময়, প্রায় 3-4 কিলো হাঁটা লাগতো, এরও বেশি হবে। সেই চার্চে যাইতাম, ওকে ওইখানে পড়াইয়া আবার আসতাম, আস্তে আস্তে 11টা বেজে যেত। এসে গরু ছিল আমাদের 3টা, ওই গরুর গোবর ফেলাইতাম, ঝাড়ু দিতাম, সকালবেলা আবার ওর কাছে যাওয়ার আগে রান্না করে যাইতাম, কারণ মা 5টার সময় বের হয়ে চলে যায়, মার রান্না করার সময় হইতো না, কারণ মা 5টায় গেলে তো তার উঠতে হবে 3টা-4টার দিকে রান্না করার জন্য। মা রাতে একটু বেশি ভাত রান্না করতো, ওটা সকালবেলা নিয়ে যেত, প্রতিদিন পান্তা খাইতো মা। আমি সকালবেলা 7টার আগে রান্না শেষ করতাম, করে ওইভাবে আর কি যাইতাম। এরকমই আর কি করতেছিলাম, আমার অনেক কষ্ট হয়ে যেত আর কি, যেহেতু আমি হোস্টেলে ছিলাম আর আমি সব করতে পারি না কাজ। আর ঝাড়ু ধরলে আমার হাতে ঠুসকা পড়ে যাইতো, আমি কাজ কোনোদিনও করিনি, এজন্যই হয়তো বা। আর গোবর ধরলে হাতে চুলকাইতো। আমার বোনের আবার এসব কিছু হইতো না, মারও হইতো না, কিন্তু আমি ধরলেই আমার হইতো, আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে, এর জন্য এটা বেশি হইতো। তারপর আমি করতাম, বাবা আর কি তারপরও ক্যাটম্যাট করতো, 19 থেকে 20 হলে, আর আমি রান্না করতে জানতাম না, এরকম সংসারে যা হয় আর কি। ওকে, তারপর? হ্যাঁ, রান্না করতে জানতাম না, এজন্য মানে রান্নাটাও হইতো না, খাইতেও পারতো না কেউ, যেটা সত্য কথা, কেউ খাইতেও পারতো না আমার রান্না। আমি তো হোস্টেলে ছিলাম, হোস্টেল থেকে এসে মাসির বাসায় গেছি, সেখানে তো আমাকে রান্না করা লাগে নাই, কোথাও রান্না করা লাগে নাই, রান্না করা সম্পর্কে আমার কোনো নলেজ নাই। বাসায় যখন দিচ্ছে, যখন বিপদে পড়ে করতেছি, তাও পারি না কিছু করতে, একটু বকা খাইতাম। তারপরও ভাবতাম যে বাবা তো কিছু হবে না, কিন্তু ওই যে কথা বলতাম, কথা বলতে বলতে এক পর্যায়ে বাবার এদিক থেকে চাপ খাইতাম, বাবা মার প্রেশার, বিয়ে দিয়ে দিবে, করবে। এক পর্যায়ে আর কি সে আমাকে বলে যে তুমি চলে আসো, তোমাকে আমি রাখার চেষ্টা করি, আর তুমি প্রাইভেট পড়াবা,
থাকবা আর তোমার বাসায় টাকা দিবা, তো তোমার বাবা মারও হেল্প হবে আর তারাও খুশি হবে। তাই আমি ভাবলাম যে প্রপোজটা তো ভালোই। আমি কি করলাম, বাবা মার কাছ থেকে তো এইভাবে গেলে যাইতে দিবে না, কারণ বাবা মাও তাকে এখন বেশি পছন্দ করে না। তাকে পছন্দ না করার কারণ হলো আমার দিদি বলে দিচ্ছে যে ওর সাথে বেশি কথা বলবেন না। আর মাসির বাসায় যখন ছিলাম তখন আমি তার বাসায় যখন যাইতে চাইছি, যেটার জন্য নাম্বারটা আর কি দেওয়া, তখন আর কি সে আমাকে যেতে দেয় নাই। তখন আমার দিদি বলছে যে ওর বাসায় যাওয়া লাগবে না, ও ভালো না। তখন আমি বলছি কি, তুমি একবার ভালো না, একবার তার বাসায় যাওয়ার জন্য নাম্বারটা দিলা, এখন আবার বলতেছো তার বাসায় যাওয়া লাগবে না, গন্ডগোল তো আছে। এটার জন্য আমার আরো কৌতূহলটা বেড়ে গেছে যে আসলে এটা কি। তখন দেখি যে আসলে উনি ভালো বেতনে চাকরি করে, আমার দিদি ওনার উপর ডিপেন্ড, আমার দিদির সংসারটা পুরো ওনার টাকায় চলে, আমরা যাতে এই খবরটা না জানতে পারি। ওকে ওকে কুল। তারপর এই জন্য আর কি আমাদের ওনার বাসায় যাইতে দিত না, আর আমার সাথে ওনার সম্পর্ক আপনার রিলেশন দিদিকে উনি কেন হেল্প করতে, মানে কোন ইন্টারেস্ট থেকে? তার যে ভাই হয় আর আমার দিদি তার বৌদি, মানে দেবর হয় তার? হ্যাঁ। ওকে, মানে আরো 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 কেন হেল্প করে, বাবা থাকে, বাবার পুরো খরচটা দেয়। বাবা মানে হচ্ছে ওই ভদ্রলোকের বাবা থাকেন ওখানে? হ্যাঁ। এবং পুরো খরচটা উনি দেন? হ্যাঁ, পুরো মানে ওষুধের খরচ দেয় আর মাসে 5,000 টাকা দেয়। ঠিক আছে, ওকে। তারপর পরে আমাকে যাইতে দেয়নি এখানে। এখন যে প্রসঙ্গে আসছিলাম, আমি বাসা থেকে কিভাবে তার কাছে আসবো, আমাদের একটা সেমিনার হবে, আমাদের গ্রাম থেকে অনলি 4 জন যাবে, 2টা ছেলে 2টা মেয়ে। এখন ভাগ্যক্রমে আমাকে আর কি নির্বাচিত করলো যে রুমা যাবে, ইন্টার পাস করা আছে, ভালো কথাবার্তা বলতে পারে, আর আমি একটু নাচ করতে পারতাম, এই জন্য আর কি যে ভালো গান টান করবে ওকে নিয়ে যায়। ওকে, গান গাইতে পারে না? গান গাইতে পারি না, জাস্ট আমাদের ধর্মীয় গান যেগুলো জানা আছে এজন্য। তারপর এখন নিয়ে গেল, ওইখানে আমাদের 7 দিন থাকা লাগে। এটা হয়েছে আমাদের গাজীপুরে। পরে ওইখান থেকে শেষ দিন আমাকে সে নিয়ে আসে, এই ছেলেটি। হ্যাঁ। আচ্ছা, এই ছেলেটার নাম আমাদের জানা দরকার, কারণ অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে কিন্তু তার নাম আমরা জানবো না। আপনি তার নামটা একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, বেঞ্জামিন। বেঞ্জামিন, যার সাথে আপনার 15 বছরের রিলেশনের ডিফারেন্স? হ্যাঁ। ও কি খ্রিস্টান? হ্যাঁ। ওকে, বেঞ্জামিন, ঠিক আছে। তারপর আমাকে নিয়ে আসে। সে ফার্স্টে আমাকে তার এক বেয়াইয়ের বাসায় উঠায় প্রথম দিন, যাতে বেয়াইয়ের আত্মীয় হিসেবে আমাকে তার বাসায় নিতে পারে, তার বেয়াই গিয়ে দিয়ে আসবে। তা আমি ওই বাসায় যাই, 5-6 দিন ছিলাম। তারপরে তার বাসায় আমাকে নিয়ে যায়। পরে এখন আমি নার্সিং এর জন্য দিব, এজন্য আমাকে সার্টিফিকেট গুছাইতে হবে, আর আমার ফাদারের একটা চিরকুট নিতে হবে যে আমাকে যাতে এখানে সুপারিশ করা হয়, এজন্য। তা আমার কাছে সার্টিফিকেট নাই, আমাকে খুলনা থেকে উঠাইতে হবে। এখন আমি খুলনায় তো একা একা যাইতে পারবো না, অত দূর থেকে আমি চিনি না। সেই হিসেবে এখন আমি আসছি, সে আমার গার্জিয়ান। আসার পরে আমাকে নিয়ে গেল নাইট কোর্সে, এসি গাড়িতে করে গেছি। আমার জীবনে ফার্স্ট আমি এসি গাড়িতে উঠি। ওকে, কুল। অনেক ভালোই লাগছে এসি গাড়িতে, যেহেতু এসি গাড়িতে আমি আসলে কোনোদিন দেখিনি, ওই ফার্স্ট টাইমে উঠছি, তাই আমার আসলে একটা আনন্দ থাকতে পারে আর আনন্দ লাগতে পারে। খুব স্বাভাবিক, আমরা ফার্স্টে উঠলেও খুব আনন্দ পেতাম। আমার খুব ভালো লাগছে। আমি গেছি এসি গাড়িতে করে, পৌঁছাই প্রায় 9টা-10টার দিকে। পৌঁছালে পরে এখন কোথায় থাকবো, কোনো রিলেটিভ নাই, আমরা একটা হোটেলে উঠি। আপনি এবং সে? হ্যাঁ। ওকে, গল্পের এই জায়গাটা থেকে আমরা একটা বিরতি নিতে চাই। আমি একটু সামারি টানতে চাই গল্পের। বিরতি নেবার আগে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। রুমা আজকে তার জীবনের গল্প বলতে এসছে। রুমার পরিবার, আমরা একটা শব্দ উচ্চারণ করে থাকি, হতদরিদ্র। হতদরিদ্র যে পরিবার বলা যেতে পারে, বা একেবারেই মানে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা, এরকম একটা পরিবার, যারা মূলত ধর্মে খ্রিস্টান, এবং খুব নিদারুণ অবস্থার মধ্য দিয়ে রুমার শৈশব কাটছে, এরকম একটা গল্পে আমরা আছি। শৈশবের একটা বড় পার্টে আমরা এই মুহূর্তে চলে এসেছি, এখন কৈশোরে আমরা আছি। এবং এই সময়তে আমরা দেখলাম যে বেঞ্জামিন নামে একটা ছেলের আবির্ভাব হলো তার জীবনে, যার সাথে তার বয়সের ডিফারেন্স হচ্ছে 15 থেকে 16 বছর। এই বয়সটা এমন একটি বয়স যে সময় কোন একজন কাছের মানুষের দরকার হয়, যার সাথে ভালো লাগা মন্দ লাগা কথাগুলো শেয়ার করা যায়। রুমার জীবনে এই মুহূর্তে কেউই ছিল না এই বেঞ্জামিন ছাড়া, এবং কোনো না কোনো ভাবে সে বেঞ্জামিনের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। এবং রিলেটেড হওয়ার একটা পর্যায়ে এরকম যে রাতের বেলা তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে, পৌঁছানোর পর তাদের বাসায় ফেরার কোনো জায়গা নেই বা কোথাও নেই। এরকম একটি জায়গাতে তারা সিদ্ধান্ত নিল তারা হোটেলে থাকবে, মানে আবাসিক হোটেলে থাকবে। আমি আবারও নোট করছি, বয়সের ডিফারেন্স 15 থেকে 16 বছর। গল্পের এই জায়গায় ছোট্ট একটা বিরতি। রুমা, যে জায়গাটিতে আপনি ছিলেন, যে আপনি বেঞ্জামিনের সাথে, যার বয়সের সাথে আপনার বয়সের ডিফারেন্স প্রায় 15 থেকে 16 বছর, এবং সে আপনার এক ধরনের বন্ধু, আপনি বলছেন তুমি সম্পর্ক তার সাথে আপনি একটি হোটেলে, একটি আবাসিক হোটেলে উঠলেন। হ্যাঁ, তারপর? হ্যাঁ, আমরা নাইট কোর্সে আসি, সকাল 9টা-10টার দিকে আসি, পৌঁছাই খুলনাতে গিয়ে সকাল 9টা-10টার দিকে পৌঁছলেন। হ্যাঁ। তো সকাল 9টা-10টার দিকে আপনার কেন আবাসিক হোটেলে থাকতে? আমাদের তো কোনো জায়গা থাকার জায়গা নেই।
আর আমার তো সার্টিফিকেট উঠাইতে হবে, কত দেরি কি সেটা আর কি জানি না। জানেন না, সুতরাং আপনি না। এই কারণে সকাল 9টা-10টার দিকে একটা আবাসিক আরো হোটেলে- আমরা সারা রাত জাগা আছি, হুম, আমি আরো অনেক টায়ার্ড হয়ে গেছি আর কি। হুম, হুম, হুম। পরে ওটা উঠলাম, উঠে জিনিসপত্র সব রেখে ফ্রেশ হইতে হইতে 11টা বেজে গেছে। হুম, হুম, তারপরে খেয়ে আমরা আর কি সার্টিফিকেট আনতে গেলাম। হুম, হুম, সার্টিফিকেট আনি 2টা-2:30 হবে, এর সময় আমরা ফিরি। হুম, পরে খাওয়া দাওয়া করি, আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা হোটেলে যাই, হুম, হুম। গিয়ে গোসল করি, আর ক্লান্ত ছিলাম এজন্য গিয়ে ঘুমাই পড়ি। আমাকে একটু বলেন তো যে যেহেতু উনি আপনার সাথে অনেক ডিফারেন্স, বয়সের ডিফারেন্স, স্বাভাবিকভাবে 2টো রুম নেওয়ার কথা ছিল। আপনারা কি 2টো রুম নিয়েছিলেন না একটা রুম? একটা। একটা রুম। হ্যাঁ, কি পরিচয় দিয়ে আপনারা হোটেলে উঠেছিলেন? হাজবেন্ড ওয়াইফ। হু? হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, মানে কেন, মানে আপনি এটাতে কেন রাজি হলেন? এখন হোটেলে তো এছাড়া উঠতে দিবে না। ওকে। আর যখন এটা লিখছে সে খাতায়, আমি আসলে কিছু দেখিনি, আমাকে শুধু সই করতে বলছে আর একটা ছবি তুলছে দুজনকে মিলে একটা। এটা পরে আমি বলছি যে এইভাবে দিল রুম, আমি তো আসলে হোটেল সম্পর্কে কিছু কোনো জানতাম আইডিয়া না। ছিল না আমার আপনার? সেই খুব স্বাভাবিক। ওকে, তারপর? তখন আমি কিছুই জানি না হোটেল কি, হোটেল আমি জানতাম খাবার হোটেল। ট্রু, দিস ইজ ট্রু। ইনফ্যাক্ট লাইফ স্টোরিতে আমি বারবারই বলে থাকি, ডোন্ট অ্যাজিউম। কোনো কিছু অ্যাজিউম করবেন না, নিজের জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন না। রুমাকে রুমার জায়গা থেকে বুঝতে হবে। আমি এই প্রথম আর কি হোটেল কি সেটা আমার এক্সপিরিয়েন্স, যে হোটেলটা এরকম। ওকে, তারপর কি হলো? তারপরে তো ওই সময় গিয়ে ঘুমাইলাম, হুম, প্রায় 5টা-6টা পর্যন্ত ঘুমাইছি। পরে আর কি উঠে সেও মনে করেন প্রথম গেছে খুলনাতে, আমি যদিও খুলনাতে ছিলাম কিন্তু আমি তো ঘোরার সুযোগ পাইনি, বাবা মা এসে নিয়ে গেছে ছুটিতে, আবার দিয়ে গেছে, ওকে। ঘোরা হয়নি। তো আমরা 1 ঘন্টা রিক্সা নিয়ে ঘুরি, প্রায় 8টা-9টা পর্যন্ত ঘুরি। পরে 10টার দিকে আমরা খেয়ে দে, 10টা-10:30 দিকে খেয়ে দে আমরা রুমে ফিরি। রাত? হ্যাঁ, রাতে ফিরলে পরে তারপর আবার যখন উঠছি ঠিক আছে, তখন আর কি তার সাথে আমার এরকমই কথা ছিল যে কিছু হবে না। আর সে বলছে তুমি না চাইলে আমাদের কিছু হবে না, তুমি যদি চাও তাহলেই হবে। নোট অন দ্যাট পয়েন্ট। তার মানে আপনাদের যখন ফোনে কথাবার্তা হতো আগে, সেই সময়টাতে আপনাদের ফিজিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হতো, রাইট? হ্যাঁ, কিছু কিছু সময় হইতো। কি ধরনের কথাবার্তা হতো? কিরকম হইতো যে তোমার কোনো অনুভূতি হয় না, আমি বলতাম যে আসলে আমি তো মানে Okay, ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে নাই বা গেলাম। তার মানে আপনার সাথেও এক ধরনের সম্পর্কে, ফিজিক্যালি এক ধরনের অ্যাটাচমেন্টে ছিল বাই ফোন, রাইট? হ্যাঁ। ওকে। এই লোকটার সাথে আপনি জেনে শুনে একটা আবাসিক হোটেলে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার মনে হতেই পারে, বা একটা মানে এসি কোচে আপনি ছিলেন। টু বি অনেস্ট, আজকে আপনার যেগুলো ভুল আছে, আপনার যা হয়েছে তাই তো হ্যাঁ, আপনি আমি আমাদেরকে সেগুলো জানাতে সেগুলো আসবেন, বলবো। রাইট? ওকে, আপনি এরকম একটা এসি কোচে তার সাথে উঠলেন, তো সেই সময় তো আসলে অনেক কিছু হয়ে যায়, বা ওনার ভাবসাব দেখেই বোঝা যায় যে আসলে কিছু একটা হতে পারে। সো আপনি কি মেন্টালি প্রিপেয়ার ছিলেন? না, আমি আসলে বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, কারণ বাসে বসেও তো তেমন কোনো হতে পারে কোনো আচরণ দেখেননি? না। সি, আমরা ঠিক জানি না, আমরা অ্যাজিউম করছি কি হয়েছে না হয়েছে আমরা জানি না। ওকে, তারপর কি হলো? তারপরে খেতে এসে গেলে পরে আমরা আর কি, সে ল্যাপটপ নিয়ে গেছে, তার বউ বাচ্চার সব ছবি দেখাচ্ছে, শালির বিয়ের সব ছবি দেখালো, দেখলাম। ওকে, আপনি একটু আমাকে বলবেন যে সে আসলে কি করতো? সে তো জব চাকরি করতো? করতো। হ্যাঁ, জব জব করতো? করতো। কোন প্রতিষ্ঠানের নাম বলার দরকার নেই, আপনি শুধু বলেন তো কি ধরনের প্রতিষ্ঠানে সে জব করতো? সে একটা মানে ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো। আচ্ছা, ইন্টারন্যাশনালি খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে হ্যাঁ। কাজ করতো, ঠিক আছে, আমি প্রতিষ্ঠানের নামটা বলছি না। ওকে, হ্যাঁ, তারপর? তারপরে ছবি দেখাইলো, পরে তো বন্ধ করলো, আমি শুয়ে পড়ছি। আমি খাটের কর্নারে গিয়ে শুইছি, সেও শুয়ে পড়ছে। কিছুক্ষণ অনেক নীরব ছিল, আমি মনে করছি সে তার মতনই আছে। আমি পাশে শুয়ে আছি, যেহেতু সে আমার থেকে অনেক বড়, আর আমি আমার বয়স যাই হোক, আমি কিন্তু মানে অত বেশি হেলদি না, আর আমি চিকন আর অনেক উইক, যেটা বলতে স্ট্রং না বেশি। তাই সে আমাকে শুইলো, হঠাৎ করে আর কি আমাকে আর কি এমন ভাবে ধরলো, মানে পাশ ঘুরে আমার উপরে উঠে যেভাবে ধরলো আমাকে, আমি আসলে নড়ার কোনো সুযোগ পাইনি, যদিও আমি তাকে বাধা দিচ্ছি যে ছাড়ো এটা কি হচ্ছে, ছাড়ো, মানে আমি অনেক জোরাজুরি করছি যে আমি পারতেছি না, এরকম করো না আমার সাথে। আর তখন আমি অসুস্থ ছিলাম, যদিও মানে 3rd দিন ওই টাইমে। অসুস্থ থাকা মানে হচ্ছে আপনি ফিজিক্যালি যে সময়টাতে মেয়েদের কোনো শারীরিক সম্পর্ক হয় না, সেটা, রাইট? হ্যাঁ, একদম শেষের দিন আর কি সেরকমই ছিলাম। ওটা আর কি আমি চেষ্টা করেও আমি যেহেতু পারিনি, আর একটা পুরুষ মানুষের সাথে মেয়ে মানুষ কখনো পারে না। রিয়েলি?
মানে এটা কি আসলে মানে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমি মনে করি সত্য, আমি যেহেতু পারিনি, ওকে, সো আপনি আমি ইন পারিনি জেনারেলি তার বলছেন সাথে আর কি। এটা, যাই হোক। সে তো মানে এমনি পারা যাবে না, এটা ঈশ্বর গড গিফট এটা। আমি এখানে একটু মন্তব্য করতে চাই। আপনি পাড়ার প্রশ্নটা কেন আনছেন? আপনি জেনে শুনে এখন তো শ্রোতারা এটাই বলবেন যে আপনি জেনে শুনে এরকম একটা পথ বেছে নিয়েছেন, এবং একই সাথে এটা বলার অপেক্ষা রাখে না। এখানে নিজেকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এরকম। কারণ আপনি যে বয়সতে ছিলেন, আপনি খুব স্বাভাবিকভাবে, মেয়েরা অনেক তাড়াতাড়ি ম্যাচিউর হয়, যেহেতু আপনি ইন জেনারেল মেয়েদের নিয়ে বলছেন, সেরকম বলার একটা সুযোগ থাকে যে মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়। এই জায়গাগুলোতে আর যে তার সাথে ফোন আলাপ এই ধরনের হতো, সে আপনাকে নিয়ে যাচ্ছে একটা আবাসিক হোটেলে, আপনারা উঠে গেছেন, একই বেডে আপনারা শুয়ে আছেন, সুতরাং এরকম একটা ঘটনা ঘটবেই। এটা তো এক ধরনের মেন্টাল প্রিপারেশন থেকেই থাকে 50-60%। কিন্তু সে আমাকে বলছে যে আমার অনুমতি ছাড়া তো কিছু হবে না। ওকে, যাই হোক, তারপর তারপরে যা হোক, ওখানে জোর জুলুম করা হোক আর যেভাবেই হোক, ওটা আমাদের তখন হয়ে গেছে। তা আমি যেহেতু আমার ফার্স্ট, এটা আমি অনেক আঘাতপ্রাপ্ত হই আর কি। আপনার কত বছর বয়সে এটা হলো? 18 বছর। আপনি ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছেন সেই সময়? হ্যাঁ। ওকে, 18 বছর পার হয়েছে, তারপর? তারপরও হয়েছে যে ক্ষতিটা আর কি, যেটাই হওয়ার কথা। আমি অনেক আর কি আঘাত পাই, ইনজুরি হয়, রাতটা কেটে যায়। তারপরে আমরা ভোরবেলা 7টার দিকে বের হই, আমরা গ্রামে গিয়ে একটা দরখাস্ত লিখি আর ফাদারের একটা আর কি সই, যেটা ফাদারের কাছে জমা দিলে ফাদার তৈরি করে ফাদার নিজে পাঠাই দিবে। এজন্য ফাদারের কাছে সবকিছু জমা দিতে গেছি এখানে, সার্টিফিকেট সহ। নার্স হওয়ার জন্য মনে হয়, হ্যাঁ, তাই তো? নার্স আমাকে হওয়ার একটু জন্য। বলেন তো যে এই যে ব্যাপারটা, অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা ঘটলো, এটার পরে আপনি তাকে কিছু বলেননি? হ্যাঁ, আমি বলছি যে এটা কেন হলো। তা বলছে যে আসলে নিজেকে, মেয়ে মানুষ থাকলে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্ট। ওকে, পরে আমাকে সরি বলছে যে এরকম সরি, এরকম এরকম। তা আমি মেনে নিছি পরে যে আমার ভালো বন্ধু, আর আমার তো এমন পরিস্থিতি, আমার ঠাঁই নেই কোথাও, আমি তো তার উপর এখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। এজন্য আমি তাকে সহজেই ক্ষমা করে দিছি। পরে ফাদারের কাছে সব জমা দিয়ে ঢাকায় যাই। আর বাবা মা তো এদিকে আসছে, তারা তো জানে না যে আমি কোথায় আসছি, যেহেতু আমি কি বলে গেছি, আমি তো সেমিনারে যাচ্ছি, সেমিনারে আর বাকি 3 জন তো চলে আসছে ফিরে। ইট ওয়াজ এ প্রি প্ল্যান। আমি একটু কথা বলতে চাই সবাইকে, সপ্তাহকে বলছি, প্লিজ, ও এখানে স্বীকার করতে এসছে, ওর কোনো দায় পড়েনি যে ও এসে আপনাদেরকে বলবে এবং ওনারা ওকে যা ইচ্ছে তাই বলবেন, সেটা ও মাথায় নিয়ে বাসায় ফিরে যাবে। ব্যাপারটা এরকম না। ও বলতে এসছে, ওর জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, ওর ভুলগুলো ও স্বীকার করতে এসছে, ওর যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো সে স্বীকার করে এসছে। এবং একটা কথা আছে না যে একজনের ভুল আরেকজনের শিক্ষা, ঠিক আছে? আপনি ওকে দেখেন, ওকে ওর মতো করে বিচার না করে চিন্তা করুন যে আপনার জীবনে ওটা ঘটতে পারে, এবং সেই জায়গা থেকে আপনি একটু অ্যাওয়ার্ড থাকুন, ঠিক আছে? আরেকটা কথা তো আছে, পাপকে ঘৃণা করো, পাপী কেনা। হ্যাঁ, সুতরাং আপনার কাছে মনে হয় যে ও পাপ করেছে, তাহলে কিন্তু একইভাবে এটাও মনে করতে হবে যে ওর পাপটাকেও বুঝতে পেরেছেন, যে কারণে আমাদের অনুষ্ঠানটাতে এসছে এবং ওটাকে স্বীকার করছে। কি ঘটেছে সেটা আমরা আরো শুনবো, তবে অবশ্যই তাকে তার জায়গাটা থেকে বিচার করতে হবে। চলুন, তারপরে হ্যাঁ, আপনি ফাদারের কাছ থেকে সার্টিফিকেট নিলেন। ফাদারের কাছে সার্টিফিকেট আমি দিলাম, যে ফাদার একটা সই করে ওটা তার দায়িত্বে সে পাঠাই দিবে। এটা দিয়ে আমরা ঢাকায় চলে আসি, তার বাসায় থাকি। তার বাসায় উঠলেন কিভাবে আপনি? তার বাসায় উঠছি আপনার যে বেআইয়ের বাসায় রাখছে আর কি, সে নিয়ে, সে বেআই বলছে যে সে বেআইয়ের শাড়ির মিস, তার মানে তার বউর বড় বোনের মেয়ে। আমি এর চাইতে আমাকে 3-4টা অ্যালজেব্রা করতে দেন, জ্যামিতিক কোণের পরিমাপ করতে দেন, যদি আমি অঙ্কে খুব কাঁচা, কিন্তু আমার কাছে সেটা মনে হবে। কিন্তু আমি এই ধরনের সম্পর্ক বুঝবো না, কার মাসির কোন মেয়ের পেটের কোন বড় বোন না ছোট বোন, এগুলো আমি একদমই বুঝবো না। আমাদের লিসনাররা বুঝতে পারলেই হলো। তারপরে তো আমাকে ওই বাসায় উঠায়, আমি ওই বাসায় থাকি, 3 মাস থাকি। একদিন হয়েছে কি, তার শালি আসছে তার হাজবেন্ডের সাথে অশান্তি করে, এখন আসতে পরে আমাকে ওই বাসা থেকে সে চিনতে পারছে যে এই মেয়েটা আমাদের গ্রামের, ওনার আবার শ্বশুর বাড়ি ছিল আমাদের গ্রামে। যদিও তার বউ আমাকে চিনতে পারেনি, কারণ আমি হোস্টেলে ছিলাম, আমাকে দেখেনি, কিন্তু ও আমাকে দেখছে যে আমি তো ইন্টার পরীক্ষার পরে যে বাসায় ছিলাম কয়দিন, সেই জন্য ও বাপের বাড়ি গেছে, পরে দেখছে আমাকে। তো বলছে যে এই মেয়েটাকে তো চিনি, তো আমাদের গ্রামের। তার আগে বলেন তো, আপনার বাপ মা কি জানতো যে আপনি কই আছেন? আমার বাবা মা জানে যে আমি এক ফ্রেন্ডের বাসায় আসছি, আমার এক ফ্রেন্ড ঢাকায় থাকে, তার কাছে আমি আসছি, প্রাইভেট পড়াবো, প্রাইভেট ঠিক করে দিচ্ছে, এটাই। তা আমার যেহেতু আমাদের সমস্যা পারিবারিক, সেহেতু আমার বাবা মা কিন্তু আমার এতটুকু শুনলেই খুশি যে আমি কিছু একটা করতেছি, তাদের হেল্প হবে। ওকে, তারপরে আর কি শাড়িটা চিনে ফেলছে, তা বলছে, তা বলে ওদের বাড়ি তো ওইখানে না, আবার ওইখানে পরিচয় দেওয়া হয়েছে আমাদের বাড়ি বরিশাল।
ওই দিনই আমি আর কি যে রুমে ঘুমাইতাম, ওই শালিও যেহেতু সেই রুমে ঘুমাবে, আমি আবার খাটের আর কি কর্নারে ঘুমাই। আর আমি সব বালিশের ভিতর একটা বালিশ বেছে নিছি যেটা আমি ঘুমাই। সে করছে কি ঠিক আছে, মানে ওই বালিশটা নিয়ে ঘুমাইছে। পরে আমি বলছি যে দিদি আমি তো এটা ঘুমাই, তুমি একটু পাশে ইয়া করে ঘুমাও। সে আমার সাথে খুব আর কি ঝামেলা করে যে এটা আমার দিদি বাড়ি, আমার যা ইচ্ছা তাই করবো। তো আমি বলছি কি আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, আমি তাহলে নিচে ঘুমাই ঠিক করে। পরে আমি নিচে ঘুমাইলাম, নিচে ঘুমাইছি বিধায় একটু অশান্তি হয়েছে, তারা আমাকে নিচে ঘুমাইতে দিবে না, আর ওনার ওই শালি সরবে না এখান থেকে। পরে আমাকে তারা তাদের বেডে নিয়ে ঘুমায়, হাজবেন্ড ওয়াইফ ঘুমায়, আমি ঘুমাই, আর তার বাচ্চাটা ঘুমায়, একটা বাচ্চা। আর রাতের বেলা বলে যে আসল সত্যি কথাটা বলে, আমি তার বেআইন হই তার ওয়াইফকে, সে সেটা মেনে নেয়। কেন মিথ্যা কথা বললো? ওর ওয়াইফ কি জিজ্ঞেস করেনি? না বলেনি। আসলে ওয়াইফটা আপনার এমন হয়েছে যে ওয়াইফ তো মানে বললে জানি না কি মাইন্ড করবে। ওয়াইফ আগে কাজের মেয়ে ছিল, তো সে এত কিছু পাইছে এটাতেই সে খুশি। সে আগে কাজের মেয়ে ছিল, এখন সে রাজার হালে আছে, জন্য হাজবেন্ডকে ভক্তি করে অনেক। হাজবেন্ড যা বলে তাই। জীবনের সমীকরণ অনেক জটিল রে ভাই, এটা আসলে বুঝতাম না যে হ্যালো 8920 এতগুলো পর্ব পার করে সে সবকিছু এখন বিশ্বাস্য মনে হয়। তারপরে ওই ঘুমাইলাম। পরের দিন হয়েছে কি আমি ওইখানে গেছি, আমি বলছি কি আমি নিচে ঘুমাই, গরমের দিন তো আমার এমনি অনেক গরম লাগে। তা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও। এখন নিচে ঘুমাইছি, এখন আমার মন খারাপ। ও আবার সেদিন রাতে হয়েছে কি যেদিন ওনার শালির সাথে হলো সেদিন আমি চলে যেতে চাইছি ওনার বাসা থেকে, যে তোমার বাসা থেকে আমি চলে যাই যাতে অশান্তি না হয়, তোমার শালি আবার অশান্তি করবে, এটা কেমন ধরনের হয়, আমি চলে যাই, আমি তো তোমার রিলেটিভ হই না তেমন। আমি চলে যাইতে চাইলে সে আমার হাতটা ধরে আমার কানের উপর একটা থাপ্পড় দেয়, আর আমার হাত পুরো কালো হয়ে যায়, আর কানটায় অনেক ব্যথা পাই। পরে আর কি ডাক্তার দেখাই, মেডিসিন খাই। এক থাপ্পড়ে সোজা হয়ে গেছে না? এক থাপ্পড়ে আমি শেষ। পরের দিন আর কি রাতের বেলা যখন ঘুমাইলাম, আমি নিচে ঘুমাইছি, সে বাজার করতে যাওয়ার আগে আমার কপালে একটা কিস দিয়ে গেছে। আমি ঘুমাইছিলাম, কিসটা যখন দিছে আমি ঘুরে তাকাইছি, তখন তার শালি কাঁথামুড়ি দিয়ে ঘুমাইছে, কিন্তু দেখে ফেলছে। সো সাসপেন্স। এই পর্যায়ে আমরা একটু বলে নিই আপনাকে, আপনারা শুনছেন হ্যালো 8920, রীতিমাত্র হিন্দি সিরিয়ালও কিন্তু আজকে ফেল। এবং এই হ্যালো 8920 যারা শুনছেন তারা যদি ফেসবুকে আসতে চান, ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে এসে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে রুমার নামে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তারপর কি হলো? তারপরে হঠাৎ তার বাবুটা এসে আমাকে বললো কি যে আন্টি তোমার মোবাইলটা একটু দাও। মানে ওই ভদ্রলোকের ছেলে? হ্যাঁ। তখন তো একটাই বেবি না? হ্যাঁ তখন একটা বেবি। তখন আর কি নিল আমার ফোনটা, তার ফোনে SMS দেখছে যে সে আমাকে মানে সোনা মনা বলে ডাকতো, যদিও তার ওয়াইফকে মনা বলে ডাকতো, তারপরেও আমাকে আদর করে ডাকতো এটা বলে। পরে সেটা দেখে যদিও সে মানে পড়াশোনা করেনি, তাও এতটুকু তো পড়তে পারবে, বাংলা তো, বাংলায় SMS করতো, তা সে সেটা পড়ে এবং মাইন্ড করে। ওই ভদ্রমহিলা যিনি বিবাহিত, তা বলে যে লিখছি আমি ওকে অনেক ভালোবাসি এর জন্য, কিন্তু তুমি কিছু মনে করো না। আর তখন আমি কিছু বলিনি, শুধু বলছি আমি তোমার বাসায় থাকবো না, আমি চলে যাই বাসায়। কিন্তু তারা হাজবেন্ড ওয়াইফ তখন আমাকে বলছে রুমা যদি তুমি যাও আমি ছাদ থেকে লাফাই আত্মহত্যা করবো। ওর ওয়াইফ বলছে। কেন? আই ডোন্ট নো। তারপর যাওয়া দিচ্ছি, কিন্তু আমি বলছি যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাসায় দিয়ে এসো না, আমি আমার মাসি বাড়ি এদিক থেকে চলে যাই, কিন্তু তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি তখন তাকে বলি। তারপরে তার ওয়াইফকে যখন বলে যে রুমা তো আমাকে ছেড়ে দিতে বলতেছে, রুমা কোথাও যাইতে যাচ্ছে না আমাকে আমার সাথে নিয়ে, তখন বলছে যে দাঁড়াও। তারপর গিয়ে সে আমাকে নিয়ে আসে তার বাসায়, তার সাথে আমার কথা হয়। তখন আমি তাকে বলি যে দেখো তুমি এটা চিন্তা করো না কখনো, রুমা তাকে অনেক বেশি ভালোবাসে তোমার হাজবেন্ডকে এখন, কিন্তু রুমা কখনো এটা করবে না, তুমি শিওর থাকো। আর আমার মনেও আমি তো জানি তার আমার বয়সের ডিফারেন্স কত, আমি এটা কোনোদিনও করতাম না আর করবো না কোনোদিনও। তারপরে বেশ ভালোই থাকলাম। আমি একদিন পরীক্ষা দিতে যাব ডিসেম্বরের 10 তারিখ, পরীক্ষার 2 দিন আগে তার সাথে আমার অশান্তি হয়, আর আমি সেই মুহূর্তে তার বাসা থেকে আমি বের হয়ে চলে যাই। বাসা থেকে বের হয়ে চলে আমার মাসির বাসায় যাই, যে মাসির বাসায় আমি আগে চলে গেছিলাম। তো এবং সে আমাকে বলে যে তুই চলে যা, তখন কিন্তু তুই আসছে আমাদের ভিতরে, তুমি থেকে। গুড, কংগ্রাচুলেশন, প্রমোশন হয়েছে। হ্যাঁ, তুই আমার বাসা থেকে চলে যা। আমি বলছি আচ্ছা ঠিক আছে চলে যাবো। তখন আমার সব রিলেটিভদের সাথে ভালো সম্পর্ক আছে। পরে আমি চলে গেছি মাসির বাসায়। তা মাসি বলছে কি হয়েছে, তখন মাসির কাছে মানে বলছি মাসি একটু পরে বলি, আমি তার ফোন রিসিভ করি না। পরে সে কান্না করে অনেক। তার ওয়াইফ আমাকে ফোন করে বলে রুমা তুমি একটু বুঝাও, সে অনেক কান্না করছে, তুমি চলে আসো।
আমি তখন বলি যে, ঠিক আছে তাহলে ওকে দাও, আমি কথা বলি। পরে ওয়াইফকে আপনি তুমি তুমি করে বলতেন? হ্যাঁ, আমি কথা বলি ওর সাথে, তখন আর কি খুব কান্না করতেছে। আমি একটু মানে আমার কাছে কেমন যেন একটু মানে কনফিউজ মনে হচ্ছে, তার ওয়াইফ ব্যাপারটা কি জানতো না? আমার মনে হয় জানতো, না জানলে কিস করাটা তো দেখছে, কিস করা দেখছে, শুনেছে। এবং একইভাবে আপনি যেটা বলছেন যে তার তো শালিকা আপনার সম্পর্কে কি ধরনের সম্পর্ক, ফোনে টেক্সট গুলা দেখছে, তারপর আপনি চলে আসছেন, সেজন্য সে কান্নাকাটি করছে। হ্যাঁ। তো কোনো ওয়াইফের কি জানতে বাকি থাকে যে আপনার সাথে তার হাজবেন্ডের না, রিলেশন কি? হ্যাঁ, সেটা জানছে তো অবশ্যই, আমি মনে করি এখন। তারপরে না খুব কান্না করতেছে, সে আমাকে বলতেছে যে রুমা তুমি আসো, সে আমাকে এই কথা বলছে। তা আমি তাকে বলছি কি যে এখন আসবো না, পরে আসবো। দুইটা অ্যাঙ্গেলই দারিদ্র দেখেন। একটা হচ্ছে এই মেয়েটা তার কোনো না কোনো ভাবে এই ছেলেটার প্রতি বাধ্য, মেনে নিতে বাধ্য, বিকজ অফ হার প্রপার্টি। আর ওই ভদ্রলোকটি যাকে বিয়ে করেছেন তিনি একসময় তার বাসার কাজের মেয়ে ছিলেন। তার এবং বাসায় না, কিন্তু তার মামার বাসায় ছিল। পরে আর কি উনি সামনের বাসায় আর কি ভাড়াটিয়া ছিল, সেই হিসেবে পালাইছে। ওকে, যাই হোক, এবং মেয়েটাও কোনো না কোনো ভাবে তার দারিদ্রের কাছে মানে মানতে বাধ্য। যাই হোক, তারপরে আমি তো আমার মাসি বাসায় আসছি, পরের দিন পরীক্ষা দিতে যাব। এখন আমার মাসি ঠিক করতেছে যে আমি কোথায় পরীক্ষা, কার সাথে যাব, আমাকে কে দিয়ে আসবে। আর এদিক থেকে সে চাচ্ছে যে সে দিয়ে আসবে। এখন মাসি রে আমি বলতেও পারতেছি না মাসি আমাকে দিয়ে আসবে, কারণ মাসি তো এই সম্পর্কটা মেনে নিবে না। মাসি একটা দিদিকে বললো যে তুমি যাও, ওকে বাসে উঠে দিয়ে আসো, ও একা যাইতে পারবে। তারপরে পরে আমাকে যখন উঠে দিতে গেলো, তখন আমাকে আবার সে ফোনে বলে দিছে যে তুমি এই বাস ছাড়া উঠবা না, আমি এই বাসে আসি, টিকিট কাটা আছে। তাই আমি আলোর দিকে অতটা বলি নাই, শুধু বলছি যে দাঁড়াও দিদি, বাস কোনটা আসবে আমি জানি, ওই বাসে উঠে যাব। পরে আমি ওই বাসে উঠি, আর সে যখন যাবে, ঠিক আছে, তার ওয়াইফকে বলে যে আমি যাব, রুমাকে একটু আগে দিয়ে আসি। বলে হ্যাঁ তুমি যাবা, কি হয়েছে, কারণ রুমা আমার বাসায় যখন ছিল তখন তো নিয়েই যাইতা, তা এখন নিয়ে গেলে কি হয়েছে, তার সাথে যাই। কিন্তু আমার মাসির ফ্যামিলি এটা আমাকে মেনে নিতে পারে না যে আমি কেন তার সাথে গেছি। পরে যখন আমার কাছে শুনছে, এটা অনেক মাইন্ড করছে আমার উপর, যে আমি কেন একটা ছেলের সাথে গেছি। পরে হলো কি, আমি এখানে রিটেনে টিকে গেলাম। আমাদের 2 দিন পরে ভাইবার দিনও মানে মাসি ওরকম আগাই দিতে বলছে। পরে সে অফিসের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল জানো, টাঙ্গাইল হয়ে আর কি। পরে ওইখান থেকে আমাকে ইয়াতে নামাই দেয়, মেইন রাস্তায় নামাই দেয়, ওইখান থেকে রিক্সায় করে যাইতে হবে। তাই ওইখান থেকে তো আমি আগের দিন গেছি, আমি চিনতে পারবো। পরে আমি ওইখান থেকে একা একা ভাইবা পরীক্ষা দিতে যাই। আচ্ছা, পরীক্ষা দিলাম, ভালো বের হয়ে জানাইলাম ভালো পরীক্ষা হয়েছে। পরে চলে আসি আর কি, একা একা চলে আসি। পরে চান্স পাইলাম, ওইখানে নার্সিং করি। এখন বাবা মা তো বিয়ে চাপ দিচ্ছে আমাকে, যে তোর দাদা এটা করছে, তুই বিয়ে কর, তাহলে মানে নাতি নাতির মুখ, যেটা বাবা তো অনেক বৃদ্ধ, বলছি 79 বছর প্রায়। এখন আমি পরে এক সময় বিয়েতে রাজি হই, আমাকে ওইখানে ছেলের দেখতে যায়, ছেলের বাবা, আমার পিসাতো ভাই আর তার দুলাভাই আমাকে দেখতে যায়, এবং আমাকে খুব পছন্দ করে তারা। আর আমার বিয়ের ওটা পাকাপাকি কথা হয়ে যায়, যদি আমার গার্জিয়ান কেউ ছিল না, আমি একা ছিলাম এখানে। পরে ওরা দেখতে গেলে পরে আমি আর কি তাকে বলি যে আমাকে দেখতে আসছে, কিন্তু মা আমাকে বলছে যে তুমি বইলো না যে তোমার দেখতে যাচ্ছে, তোমার বিয়ে দিব আমরা। কিন্তু আমি মার কথা অমান্য করে তাকে বলছি, ওই ছেলেটাকে, হ্যাঁ, যে আমার বিয়ে দিব, বেঞ্জামিন। হ্যাঁ। পরে সে তো খুব কান্নাকাটি করছে আমার সাথে, খুব কান্নাকাটি করছে। হ্যাঁ, কেন? মানে সে আমাকে ভালোবাসে অনেক, সে আমার লাইফটা প্রতিষ্ঠিত করবে। সে আমার কাছে 5টা বছর চায়, যে 5টা বছরে তুমি কারোর সাথে রিলেশন করতে পারবা না, বিয়ে শাদী করতে পারবা না, এই 5টা বছর তুমি আমার সাথে থাকবা, মানে আমি তোমাকে দেখবো, আমাকে শুধু ভালোবাসবা, অন্য কাউকে ভালোবাসতে পারবা না, তোমার কোনো বয়ফ্রেন্ড হবে না, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার বাবা মা, আমি তোমার ভাই, আমি তোমার সব। আর আমি এতটা ভালোবাসা পেয়ে তাকেও ভালোবাসছি অনেক। তাকে জানাইলাম যে আমার বিয়ে হবে এরকম, সে অনেক কষ্ট পাইলো। সে বললো যে আমি সুইসাইড করব, তুমি যদি এটা করো আমি সুইসাইড করব, সে বলছে আমাকে। পরে আমি ভাবলাম যে আমার জন্য একটা জীবন নষ্ট হয়ে যাবে, আমি দেরিতেই বিয়ে করি, বিয়েটা তো আর আগে না করলেও হবে। পরে মাকে বলছি, মা মানে আমি যার কাছে থাকি, মা এখনো জানে না যে আমি কার কাছে আসি, তবে আমি বলছি যে আমি একজনের কাছে আসি এখন। পরে মাকে আস্তে আস্তে করে বলছি, মা আমি তো বান্ধবীর বাসায় না, আমাকে একজন বোন ডাকছে, তার বাসায় আসি, কিন্তু পরিচয়টা জানে না কে। পরে আর কি তাকে বললাম সব, যে এই কাহিনী। সে তো কান্নাকাটি করলো, এই যে তুমি এটা করো না, আমি সুইসাইড করবো, এ করবো, সে করবো, আমি বাঁচবো না, এ সমস্ত। তা আমি ওকে অনেক ভালোবাসছি, তা আমি ওই ছেলেকে ফোন করে বলছি কি যে দেখো তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপরে ছেলে তো ঠিক হয়ে গেছে, যে ঠিক আছে বিয়ে করবে না মেয়ে। আমার বাবা মাকে বলি, বাবা মা বলে ঠিক আছে, যেহেতু ছেলে দেখতে গেছে আমাকে। ছেলে আবার করছে কি, মানে যে ভাইটা
এ করছে কি আমাদের ওইখানে বলে দিছে যে ওকে দেখতে আসছে। ওইখানে আবার এরকম নিয়ম ছিল যে অবিবাহিত মেয়েরা থাকবে, বিবাহিতরা থাকবে না। আমাকে দেখতে আসছে, এরকম রেকর্ডের আগে হয়নি এখানে যে কোনো মেয়ে দেখতে আসছে। পরে আমাকেও এখান থেকে আর কি বকাঝকা করে অনেক, আর কেউ কেউ দেখছে যে তারা আমার সাথে কয়েকটা লোক আছে তারা বলে দিছে যে ওকে দেখছি ঘুরতে, লোকজন নিয়ে ঘোরাফেরা করে, এটা বলছে। মানে আপনার নামে একটা কুৎসা রটালে বিয়েটা ভেঙে যায়? না, উচ্চার উঠাইছে যাতে ওইখানে আমাকে বেশি টাইপ দেয়। পরে তো আমাকে অনেক বকাঝকা করছে, সব দিদিরা ওইখানে বকাঝকা করছে যে তুমি এরকম কেন, এখানে কি কোনো দেখা সাক্ষাতের ইয়া নাকি। পরে এক পর্যায়ে মানে আমি মানসিক ভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছি। এমনি আমার শারীরিক প্রবলেম আছে, আমি সাইনাসের রোগী, আমি মানে ভোরে উঠতে পারি না, তো এই জন্য আর কি ওইখানে কাজ করতে পারতেছিলাম না। আমি অল টাইম হাঁচি দিতাম আর আমার ঠান্ডা যাইতো না। আমি ওখানে যে কয় মাস ছিলাম আমার ঠান্ডা ছিল। পরে আমি বললাম যে আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। পরে বললো যে ঠিক আছে, এখান থেকে যাইতে হলে তোমার 18,000 টাকা লাগবে। সে আমাকে 18,000 টাকা দিয়ে ওখান থেকে ছাড়াই নিয়ে আসে। যেদিন নিয়ে আসে সেই দিন যে ছেলেটা দেখতে গেছিল ওকে নিয়ে একটু বকাঝকা করে এবং তার সাথে আমার ওইখানে টিচারদের কথা কাটাকাটি হয়। সে আমাকে বলে যে তুমি চলে যাও, তোমাকে আমি আর রাখতে পারবো না। এই বেঞ্জামিন বলে? হ্যাঁ, তোমাকে আমি রাখতে পারবো না আমার কাছে, তোমার দায়িত্ব আর নিতে পারবো না, তুমি যা খুশি তাই করো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যার জন্য বকা খেলাম তাহলে বিয়েটাই করি, সমস্যা কি। পরে আমি রাস্তায় যাবার পথে গাড়িতে বসে আমি তাকে ফোন করি, তাকে বলি যে আমি তো কোনদিন থেকে চলে আসছি, এখন যে ভাইটা নিয়ে সমস্যা হয়েছে, যে বলছিল যে এরকম করবে সেরকম করবে, সে তো আমাকে বলছে যে আমি যা খুশি তাই করি, তাই তুমি আমাকে নিয়ে যেতে পারো। তা সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আসবো। তা বাসায় যাইতে যাইতে সে অনেক কান্নাকাটি করে, আবার রাস্তায় যেহেতু মাইক্রো ভাড়া করে নেয় তো অনেক কান্নাকাটি করে, আমি তাকে অনেক বুঝাই। পরে আমার বাবা মার সামনে, ওই ফার্স্ট আমার বাবা মার সামনে সে মুখোমুখি হবে। কেন, মানে কি কারণে মুখোমুখি হবে? তারা দেখবে যে আমি কার কাছে থাকি। মুখোমুখি হলে ও কি পরিচয় নিয়ে দাঁড়াবে? ওকে, লেটস সি কি হয় তারপর। তারপরে আমাদের ভিতরে এখন ওই যখন ঢুকছি তখন ভাই হিসেবে আর কি খাতায় নাম লেখাইছে যে সে আমার ভাই। ভাই ভাই বলি, দাদা দাদা বলি, সে হিসেবে মা বাবাও ছেলে ছেলে বলে তাকে, যদিও জানে না যে ছেলেটা কি। ওকে, মানে আপনার আব্বা আম্মা ছেলে ছেলেই বলতো আগে থেকে, কিন্তু জানতো না লোকটাকে। হ্যাঁ। ওকে, তখন সে যখন যায় তখন দেখে ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম মা দেখে, ফার্স্ট টাইম বাবা তো আগেই দেখছে, কারণ যে বাবার সাথে তো দেখা হয়েছিল এবং পছন্দ করে নাই সেই মুহূর্তে। না, সেই মুহূর্তে যেটা শুনছে। তারপরে অবশ্য অনেক ভালোবাসছে, আমাদের বাসায় নিয়ে যেতে চাইছে তাকে, কিন্তু সে যায়নি, বলছে যে এত রাতে আমি বাসায় বলে আসিনি। তার পৌঁছতে পৌঁছতে ঢাকায় 3টা বেজে গেছে, বাট আমাকে 7টা-8টার দিকে পৌঁছে দিয়ে আসছে আমার গোপালগঞ্জে। বাবা মার কাছে গেলাম আর সে সেই মাইক্রো নিয়ে ফিরে আসলো। সে 5টা পর্যন্ত বাইরে ছিল। আবার কথা হয়েছে তার কাছে, সে আবার নিবে আমাকে, তুমি আসো, আমার ভালো লাগে না, তুমি আসো, তোমাকে আমি পড়াশোনা করাবো। আমাকে বলছে যে তুমি বিয়ে করো না এখন, এই সমস্ত। তা আমি আবার ওকে ফোন করছি যে আমি বিয়ে করব। কি করব, বাবা মা বললো যে তুমি নিজের মুখে বলছো বিয়ে করবা, তুমি নিজে ভাঙো, তুমি নিজে বলো যে তুমি বিয়ে করবা না। আপনার আব্বু আম্মু আপনাকে বলছে যে বিয়ে ভাঙার কথা তুমি নিজের মুখে বলো? হ্যাঁ। আপনার আব্বু আম্মু কেন বিয়ে ভাঙার কথা বলছে? কারণ তারাও তাকে এখন অনেক বেশি ভালোবাসছে, ওই ছেলেটাকে। হ্যাঁ। বাবা, হোয়াট আ ড্রামা। ওকে, তারপর? এখন তারাও চায় যে আমি পড়াশোনা করি, সে আমাকে পড়াশোনা শিখা, আমাদের একটু সাপোর্ট। আসলে ভিতরের সম্পর্কটা জানে না আসলে, এই কারণে ওই সারল্য থেকে হয়তো রাজি হয়ে গেছে। ওকে, তারপরে এটা হলো, আর সে আমাকে বললো যে ঠিক আছে তুমি আসো, এখন তোমাকে আমি অনার্সে ভর্তি করব। পরে আমি আসলাম, হোস্টেলে উঠলাম, মা বাবার সাথে সবার সাথে ভালো সম্পর্ক। আমার বাবা অসুস্থ, বুকে ব্যথা, সে আমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আনলো, অনেক টাকা খরচ করে তাকে ডাক্তারও দেখাইছে, যেটা স্বীকার করব। অনেক টাকা খরচ করে আমার বাবাকে ডাক্তার দেখাইছে। আমার বাবা মা তাকে ছেলে বলে ডাকছে। আমার কথা বিশ্বাস করতো না, কিন্তু সে একটা কথা বললে বিশ্বাস করতো। একটা পরিবারের খবর আমাকে না জানাইলো তাকে জানাইতো ফোন করে। আমার সাথে সপ্তাহে একদিন কথা হলে তার সাথে প্রতিদিন কথা হতো। এতটাই তাকে ভালোবাসছে, কিন্তু আমাদের এই সম্পর্কটার কথা তারা কেউ জানতো না। তারপরে তার বউ প্রেগনেন্ট হয়, আমাকে বলে, তা আমি বলছি কি হ্যাঁ খুশির খবর তো, হলেই তো ভালো। তা একদিন তার সাথে আমার অশান্তি হয়, তা আমি অশান্তিতে মানে বলি যে ভালো হয়েছে, আরো কয়টা নিজ বাচ্চা, এরকম ভাবে বলছি। এটা নিয়েই হয়েছে আর কি তার সাথে আমার। আপনি তুই করে বলতেন? হ্যাঁ, আমি রাগুলে তুই করে বলতাম, যদিও আমার অনেক বড়, তারপর আমি রাগুলে তুই করে বলতাম তাকে। আমাদের এরকমটা হয়ে গেছে, তুইটা মারি চলে আসছে রাগুলে। পরে আর কি বাবা মা আমার অনেক বকা দিচ্ছে যে কেন আমি এটা বলছি, অনেক বকা দিচ্ছে। এটার আগে বলি, যখন হোস্টেলে আসলাম প্রথম, তার 2 সপ্তাহ পরে আমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়। কোনোদিন যায়নি এখানে, তাই সে যখন প্রপোজ করে, আসলে আমার তখন দেখার আগ্রহটা, দেখার আনন্দটাই বড় ছিল। যদিও তার সঙ্গে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে,
তারপরও আমি মনে করছি ওটাই মনে হয়, মানে আমি এটা দেখবো, আমি কোনোদিনও চাইনি আর কোনোদিনও আশাও করিনি যে আমি ওটা দেখতে পারবো। কারণ আমি কিন্তু অনেক দরিদ্র ফ্যামিলির মেয়ে। বারবার আমরা সে কথাটাই বলছি। Okay, হ্যাঁ, তারপর? আমি আমার একটা মানে আমার আশাটাই অন্যরকম আর কি। পরে আমি যখন শুনছি যাব, খুব আনন্দ আমার, গেলাম। যাবার পরে উঠলাম আমরা হোটেলে, 3 দিন ছিলাম। আমাদের ফিজিক্যাল রিলেশন ওখানে হয়েছে। এটা আমার স্বেচ্ছাই হয়েছে, কারণ তার সাথে আমার মানে এটা এখন ইজি হয়ে গেছে। ওকে, ফাইন। কারণ সে আমাকে দেখবে, আমাকে পড়াশোনা করাবে। ফার্স্ট রিলেশনটা হওয়ার পরে, ফার্স্ট ফিজিক্যাল রিলেশন হওয়ার কতদিন পরে এটা হলো? না, মাঝখানে তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, আর একবার হয়েছে ডিসেম্বরে। আর একবার মাত্র? হ্যাঁ, মাঝে, এটার মাঝে হয়েছে। কতদিনের গ্যাপ ছিল ফার্স্ট রিলেশনটা হওয়ার পরে? ফার্স্ট রিলেশন হওয়ার পরে 2 মাস। 2 মাস গ্যাপ পরে একটা রিলেশন, তারপরে এই যে কক্সবাজার আসলেন তার আগে কতখানি 6 gap? মাস। 6 মাস। আমি এই পয়েন্টটাকে একটু নোটিফাই করতে চাই। দেখুন, এটা ব্যাপারটা শুধুমাত্র ফিজিক্যাল ছিল না, এখানে আত্মার একটা সম্পর্ক ছিল, যেটা ফ্রম বোথ সাইড। যেটা ওর জায়গাটা থেকে হয়েছে সেটার পেছনে একটা দারিদ্রতা একটা বড় কারণ, আর ওই ভদ্রলোকের জায়গাটা থেকে যেটা হয়েছে, আমাদের অনুষ্ঠানে সবাই ভদ্রলোক, কাউকে আপনি অভদ্রলোক বলতে পারেন আপনার জায়গা থেকে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি জীবনে অনেক কিছুই ঘটা সম্ভব, সেই জায়গা থেকে সবাই আমাদের কাছে ভদ্রলোক, যে কারণে আমরা সম্বোধন করি ভদ্রলোক ভাবে। সেটা হচ্ছে যে ওই ভদ্রলোকের জীবনে যেটা হয়েছে যে উনি যে শুধুমাত্র তাকে মানে ফিজিক্যালি একটা ব্যাপার থাকবে তার সাথে, ব্যাপারটা এরকম ছিল না, এবং সেটার সাথে একটা অন্য ধরনের লাভ বলি বা এক ধরনের সম্পর্ক বলি, সেটা ছিল। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, নইলে আসলে এত বড় বড় গ্যাপ দিয়ে এবং এত বড় বড় সাহায্য এবং ওর ফ্যামিলির সাথে ভাবে জড়িয়ে যাওয়া, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। যদি ব্যাপারটা অনেক আগলি, অনেক কুৎসিত, কিন্তু একটা কথা আছে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন এবং এথিক্স কোনো কিছুই মানে না। যাই হোক, তারপরে কি হলো? তারপরে এটা হবার পরে হলো, এখান থেকে আসলাম, আসার পরে তো রাতে ঢাকায় আসলাম, পরে রাত 2টা বাজে, তখন কোনো হোটেলে উঠতে দিবে না। তখন আমরা আর কি এই ফার্স্ট আমি আর সে এয়ারপোর্টে কাটাই, এভাবে আমি এয়ারপোর্টটা চিনি। ওকে, চিনার পরে এভাবে ভালোই কাটে। মানে কি আপনার এয়ারপোর্ট মানে বিমানে আসেন? না না, এয়ারপোর্টে গিয়ে রাতটা থাকি, কারণ 2টার দিকে এসে ঢাকায় পৌঁছাই। কিন্তু আমাদের তো সেই মুহূর্তে কোথাও উঠতে দিবে না, অত রাতে কোনো হোটেলেও দিবে না উঠতে। আপনারা চিটাগং কক্সবাজার গিয়েছিলেন, কক্সবাজার থেকে আপনারা বাই এয়ারে আপনি ঢাকায় ফেরেন নাকি? না, আমরা বাসে করে ফিরছি, কিন্তু মানে জ্যামে দেরি হয়ে গেছে। তাহলে এয়ারপোর্ট কেন আসছে এখানে? এয়ারপোর্ট কেন আসছে, আমরা রাতটা এয়ারপোর্টে ছিলাম। না, আমি একটু জানার জন্য জানতে চাচ্ছি যে কক্সবাজার থেকে আপনার যদি আপনি বাই বাসে আসেন তাহলে এয়ারপোর্টটা কেন আসবে? কক্সবাজার থেকে বাসে আসার পরে আমরা কোনো হোটেল পাইনি, আমরা যে Okay, বাসায় যাব। okay, আপনি হোটেল পাননি, সে কারণে চিন্তা করলেন যে আমরা এয়ারপোর্টে থাকি, এয়ারপোর্টে টাইমটা পাস করতে পারি। হ্যাঁ, কারণ সে এত রাতে বাসায় যেতে পারবে না। আর দিস আমি পার্ট, ওকে, আমি বুঝতে পেরেছি। দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। যারা শুনছেন তাদেরকে আমি এই পার্টটা একটু মনে রাখতে বলছি যে কক্সবাজার থেকে তারা ফিরে আসলো এবং সেই সময় তাদের মধ্যে খুব ইজি রিলেশন যেটা হয়েছে, ফিরে আসার পরে তারা কোথাও কোনো জায়গা পায়নি, বাসায় তো এত রাতে ঢুকতে দেবে না, বাসায় ইচ্ছে করলে যাইতে পারতো, যায়নি, এবং তারা কোনো হোটেলে কোনো জায়গা পায়নি, এবং যে কারণে তারা প্ল্যান করলো যে এয়ারপোর্টে রাত কাটাবে, ঢাকা এয়ারপোর্ট, রাইট? এবং সেখানে আপনার ফার্স্ট যাওয়া, এবং আপনি একটা ধারণা নিলেন যে This track was downloaded from FusionBD.com. কোথাও কোনো জায়গা না পেলে এয়ারপোর্টে এয়ারপোর্টটা আছে। এয়ারপোর্টে অবশ্য রাতে যাওয়ার পথে আমাদের পুলিশ ধরছে, কি হও সম্পর্কে কেউই মানে ছিলাম না প্রস্তুতি যে কিছু জিজ্ঞাসা করবে। তাকে যেটা বলছে আমি জানি না, আমাকে যেটা বলছে তাকে জানি না, কিন্তু দুজনের কথাই মিলে গেছে, যেহেতু আমরা দুজনকে ভালো মতো চিনি আর রিলেটিভ। কি বললেন আপনি? ভাই কিরকম ভাই পিসাতো। ওকে, ওইভাবেই আপনারা পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন, এবং আপনি জেনে গেলেন যে কোনো জায়গায় জায়গা না থাকলে এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টটা আছে Okay, জায়গা। তারপর? পরে ওইখানে রাতটা কাটাই, সকালবেলা আমি হোস্টেলে ফিরে যাই। বেশ ভালোই কাটে দিন, মানে আমি হোস্টেলে থাকি আর আমাকে কম্পিউটারে ভর্তি করে দেয়, আমি কম্পিউটার শিখি। ওকে, পরে অক্টোবরের মনে করেন 15-16 তারিখে আবার রাঙামাটি যায়। তা আমি রাঙামাটিও যাইনি, তা আমাকে বলে যে রাঙামাটি যাওনি, যাবা? ওখানে ঝুলন্ত ব্রিজ আছে, শুনছি আগে কিন্তু যাইনি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে যাবো। গেলাম রাঙামাটিতে, ওইখানে 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে আর একটা কথা বলা হয়নি, যখন কক্সবাজারে গেছি তখন আর কি সে আমার একটা ভিডিও করে রাখে। ওকে, আবার বলেন, একটু ক্লিয়ার করেন কি ধরনের ভিডিও? এটা তার সাথে ফিজিক্যালি যে রিলেশনটা হয় সেটা সে ভিডিও করে, কিন্তু আমি এটা জানি না। আপনি আমাকে একটু মানে প্রথম থেকেই বলবেন ভিডিও করার ব্যাপারটা কি ছিল, পুরো স্টোরিটা একটু জানতে চাই, কখন হয়, কিভাবে হয়। ইজি হয়ে গেছে তো তার সাথে আমার এখন, এটা সে ভিডিও করে। সবসময় করতো নাকি সেদিনই ফার্স্ট করে? সেদিন বাস। ভিডিও করাটাকে আপনার পারমিশন নিয়েছিল আগে? না, কিভাবে ভিডিও করলো? ভিডিও করছে পরে আমি জানছি। আপনি সেই সময় জানেন না যে আপনার ভিডিও হচ্ছে? না। হাউ? কিসে ভিডিও করেছো? ক্যামেরা। ক্যামেরা মানে কি ধরনের ক্যামেরা? মোবাইল ক্যামেরা আর অন্য কোনো? না, তাহলে এমনি ছবি তুলে এসে ক্যামেরা। ক্যামেরাতে ভিডিও করেছে, আপনারা ক্যামেরা নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, যেহেতু কক্সবাজার যাচ্ছি, ক্যামেরা তার ক্যামেরা।
তার ক্যামেরাতে ভিডিও করেছে এবং আপনি বুঝতে পারেননি যে ভিডিওটা হচ্ছে, এবং সেই সময় আপনাদের ফিজিক্যাল রিলেশন হচ্ছিল। ওকে, নোট অন দ্যাট পয়েন্ট, যে কি বলবো। তারপর তারপরে আমরা চলে আসলাম, আসার পরে ওই যে তারপর তো গেলাম আমরা রাঙামাটি। এবং সেই মুহূর্তে সে আপনাকে বলেনি যে আপনার ভিডিও হচ্ছে, না, ভিডিও করেছে? এটা কিছু পরবর্তী রাঙামাটি যাওয়ার সময়ও সে কিছু বলে না। রাঙামাটিতে গেলাম, সেখানেও হইলো আমাদের। পরে ফিরে আসার পরে বাসায় যাই। ঈদের ছুটি থাকে তো, বাসায় গেলে পরে মাকে বলে যে রুমাকে আর না পাঠাইলে ভালো, বুঝছেন, রুমাকে আর না পাঠাইলে ভালো ঢাকায়। এটা বলে, কেন বলে যে তার সাথে আমার সাথে একটু আবার ঝগড়া হয় ওই হোটেলে বসেই। 2 দিন থাকি, 2 দিন থাকি, কিন্তু একদিন ঝগড়া হয়েছে আর একদিন জাস্ট আমাদের সম্পর্কটা হয়েছে, কিন্তু আর শেষের দিন হয়নি। আমরা ঝগড়াটা হয়তো আপনার তার কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে, আমার কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে। আর এটা হয়তো যে আমি কেন অন্য কোনো ছেলের সাথে কথা বলি, অন্য কোনো মেয়ের সাথে কথা বলি, আমার তার সাথে মিশতে হলে আমার সব স্কুল কলেজ সব বান্ধবীকে বাদ দিতে হবে, সব বন্ধুকে বাদ দিতে হবে। আর আপনি ওকে কি বিষয় নিয়ে ঝগড়া করতেন? এটা নিয়ে। আর আপনার ওয়াইফ আসলে ভালোই ছিল, তারপর আর কি কিছু কিছু দিক আছে যে উনি বেশি কথা বলে না, একটু মুডি হয়ে গেছে। এটা আপনি পছন্দ করতেন? এটা আমি পছন্দ করতাম না। সে যদি আমাকে কিছু বলতো, এই তোর মুড দেখায়, খালি কারোর সাথে কথা বলে। ওর বউকে সহ্য করতে পারতেন না? ইনফ্যাক্ট মানে আগে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারছেন না? মনে হয় যে ওই জায়গাটায় আমি থাকলে ভালো হতো? হ্যাঁ, মাঝে মাঝে মনে হইতো, কিন্তু আবার ভাবি যে না, ঠিক আছে। মাঝে মাঝে ভাবতাম যে আমি তো ওকে ভালোবাসি, কেন ওর কাছে যাবে? যদিও তাদের আপনি লাভ করে ফেলেছেন, ইনফ্যাক্ট লাভ করছি, কিন্তু তাকে আমি মাঝে মাঝে মনে চাইলেও কিন্তু আমি তাকে কোনোদিনও বিয়ের আশা করিনি। কিন্তু ওই জেলাসি ফিলটা করতেন। হ্যাঁ, জেলাসি ফিলটা আমি একটা কথা বলতে চাই। অনেক আগে পড়েছিলাম একজন গ্রিক দার্শনিক, আপনারা নামটা জেনে থাকবেন, অ্যারিস্টোফেনাস। এই ভদ্রলোকটা মেয়েদের সম্পর্কে একটা কথা বলেছিলেন, যদিও এটা নিয়ে অনেক ডিবেট আছে, অনেক কিছু কথা আছে। সেটা হচ্ছে, পৃথিবীতে যত ধরনের মেয়ে মানুষই দেখেন না কেন বা মেয়েরা দেখেন না কেন, অল উইমেন্স ইন দ্য ওয়ার্ল্ড, whatever the color is, blue, white, black, green, yellow, যেরকমই হোক না কেন, একটা জায়গায় মূলত তারা এক। সেটা হচ্ছে নিজের বয়ফ্রেন্ডকে তো কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। ইভেন ফ্রেন্ড যে ব্যাপারটা থাকে, সেখানেও তারা কারো কোনো ভাগ বসাতে চায় না। এই জেলাসের ব্যাপারটা মানে খুব হাস্যকর হলো। অ্যারিস্টোফেনাস খুব বড় ধরনের একজন দার্শনিক এবং খুব চরম একটা সত্য কথা বলে গিয়েছেন। আমি একটু আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আপনি তো জানতেনই যে এই সম্পর্কটা আসলে কোনোভাবেই বৈধ কোনো সম্পর্ক না, এবং প্রচুর ইল্লিগাল এবং অনৈতিক একটা সম্পর্ক। আপনি সব জানতেন, কিন্তু আপনি ধরা ছিলেন। আপনার অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনি অনেক ধরা ছিলেন, এবং ভদ্রলোকটাও আপনাকে প্রচন্ড রকম হার্টলি চাইতো, এবং আপনিও চাইতেন। কিন্তু যখন দেখলেন যে আপনাদের এই চাওয়ার মধ্যে তার ওয়াইফ কোনো জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন আপনারা মনে হচ্ছিল যে এই ভদ্রমেয়ের দরকারটা কি, মানে ওই জায়গাটা তো আমি থাকতে পারতাম। এই ফিলটা আপনার আসতো, জেলাসি ফিলটা, রাইট? হ্যাঁ। ওকে, তারপর সে আমাকে সবসময় বলতো যে তার ওয়াইফ থেকেও সে আমাকে বেশি ভালোবাসে। জি। পরে সে আমাকে বললো, মানে মাকে বললো যে যাতে ও না আসে। কেন? মা জিজ্ঞাসা করলো যে ও আমার বউকে সহ্য করতে পারে না, এটা বলছে। তা মা বলছে যে ঠিক আছে, তাহলে রুমারে পাঠাবো না, ওরে বিয়ে দিয়ে দিবো। ওই জায়গায় ফোন করি, আবার ওই ছেলেকে ফোন করা হলো, মানে বিয়ে দিয়ে দেবো। আবার একটু পরে যে শুনলো যে ফোন বিয়ে দেওয়ার জন্য, আবার কান্নাকাটি করলো। রাগ করে বলছি এজন্য কি ওকে বিয়ে দিয়ে দিতে হবে, রাগ করে বলছি এজন্য কি ওকে বিয়ে দিয়ে দিতে হবে, আর তুমি আমার সাইডে চলে যাবা, বিয়ে করবা, তোমার আমি পড়াশোনা করাবো। মানে চুক্তি হয়েছে 5 বছর ছিল তখন। ফ্যামিলির সাথে চুক্তি হচ্ছে, ফ্যামিলিও জানতো যে আমাকে পড়াশোনা করাবে, 5 বছর আমার তার কাছে থাকতে হবে তার বাধ্য অনুযায়ী। পরে আমি ওইখান থেকে তাকে না করি। তারপরে আবার ঝগড়া হয়। তার বাচ্চাটা যেদিন হবে সেদিন আমাকে জানায় যে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি বলছি কি হইলেই তো ভালো, বাইসে যাই। এই কথাটা আমি বলছি যে হইলেই তো ভালো, বাইসে যাই। এটা যখন বলছি সে একটু মাইন্ড করছে, রাগ করছে। সে করছে কি, আমাকে বলছে যে তুই আর হোস্টেলে আসবি না, কারণ এটা তো বহুতবার সে আমাকে বলছে, আমার কাছে এটা ইজি হয়ে গেছে। আমি মনে করছি সে ফান করে বলছে। পরে আমার বাবা মার সাথে কোনো কথা হয় নাই। আমার মা তাকে ফোন করছে, বাচ্চাটা হয়েছে। পরে সে বলে যে তোমাদের এত জানা দিয়ে কি দরকার, আমার কি হইলো বা না হইলো। সে আমার মাকে এরকম একটা অ্যান্সার করছে। আমার মা প্রচুর কান্না করছে। আর আমি যখন ঢাকায় আসি ঈদের ছুটির পরে, আমার বাবা আমাকে বলে কি যে রুমা টাকা নিয়ে যা, টাকা লাগতে পারে তোর হোস্টেলে। আমি বাবাকে বলি কি বাবা তুমি অবিশ্বাস করো কেন তারে, সে তো টাকা দিবে হোস্টেলে, সে তো আমার হোস্টেলটা ক্যান্সেল করে দিবে এমনি বলছে। সে কি দিবে ক্যান্সেল করে, এমনি বলছে। কিন্তু আমি এসে দেখি ঠিকই ক্যান্সেল করে দিচ্ছে এই রাগারাগিতে। হ্যাঁ, আমি তখন কোথায় যাব? মাকে বলছি মা আমি ওকে ফোন করি, ওর বাসায় দিয়ে আশ্রয় নিই একটু কয়েকদিন। মানে ওই ছেলেটাকে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে ফোন করি। সে তাকে বাবাকে ফোন করে, ওর বাবার মা তো সবাই রাজি আমাকে নেওয়ার জন্য। বেশ আমাকে
রিসিভ করতে আসছে, ও একা আসছে, রিসিভ করে নিয়ে গেল আমাকে। আমাকে একটু বলেন তো, যে ছেলেটা আপনাকে বিয়ে করতে চাচ্ছে সেই ছেলেটাও তো আপনি বারবার ভেঙে দিচ্ছেন, আবার রাজি হচ্ছে, আবার ভেঙে দিচ্ছেন, আবার রাজি হচ্ছে, এবং এই যে ভেঙে দিচ্ছেন, এই ভেঙে দেওয়ার কারণটা কি সে জানতো যে আপনি আপনাকে একজন পড়াতে চাই এবং সে হ্যাঁ আপনার হ্যাঁ পিছনে ভাই, জানতো। এবং সে সেটা মেনে নিয়েছিল যে ইট ওয়াজ এ ভেরি নর্মাল রিলেশনশিপ? না, সে মেনে নেয়নি। সে আমাকে বলতো যে তোমার কি তার সাথে কোনো সম্পর্ক আছে, সে এরকম করে কিসের জন্য, তার তো ওয়াইফ আছে, এরকম বলতো। কেন কান্নাকাটি করবে? রাইট। হ্যাঁ, কি সে কেন সুইসাইড করতে যাবে, কেন কান্নাকাটি করবে, রুমা তুমি বুঝো না, এরকম বলতো যে তুমি চলে আসো, তুমি আমার কাছে সুখে থাকবা। শুধু একটা ইয়ে ছিল যে ওর বাসায় গেলে আমাকে পড়াশোনা করাইতো না, আমার গিন্নি হয়ে থাকা লাগতো, কিন্তু আমার তো স্বপ্ন ছিল আমি পড়াশোনা করবো। আই থিঙ্ক লালনের ওই গানটা এখন পারফেক্ট। 3 পাগলে হলো মেলা। একটা হচ্ছেন আপনি, আরেকটা হচ্ছে ওই ভদ্রলোক, আরেকটা হচ্ছে যে আপনাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, শ্রী মাহেশ্বর দেয়ার। তারপরে কি হলো, আমি গেলাম ওইখানে। আপনি গেলেন মানে যে হওয়ার কথা, তার হ্যাঁ, বাসায় চলে গেলেন? ওর বাসায় গেলাম। পরে 7 তারিখে আমাদের আর কি এঙ্গেজমেন্ট হয়, আমার বাসায় হয়, আমার বাসায় জানানো হয়। ওর বাড়ি কোথায় ছিল? ওর বাসায় হলো আপনার কচুক্ষেত, ঢাকা কচুক্ষেত। ও হ্যাঁ। কি করতো? ও রেস্টুরেন্টে জব করতো। রেস্টুরেন্টে জব করতো, কি ওয়েটার? হ্যাঁ, ও ইনচার্জ ছিল। ওকে, ঠিক আছে। তারপর? কিন্তু যখন আমি ওর বাসায় যাই, ও কিন্তু জানে যে আমি বিয়ের উদ্দেশ্যে যাচ্ছি না, কারণ ওকে কিন্তু আমি তখন বলছি যে আমি কিন্তু আশ্রয়ের জন্য যাচ্ছি কয়েকটা দিন, কিন্তু ওর ফ্যামিলি মনে করছে আমি বিয়ে করতে যাচ্ছি, তারা সেই আয়োজন করছে। ওকে। আর এমন পর্যায়ে যে আমি পৌঁছেছি যখন আমি আর বলতে পারিনি যে না আমি তো বিয়ে করার জন্য আসিনি, তাহলে তখন তো আমি আপনাকে বের করে দিতে পারে। বের করে দিতে পারে। তারপর আবার সবাই বলবে যে কিসের জন্য এই মেয়েটা আসছে, একেই তো দেখছিলাম এইটা, মানে নানান ধরনের কথা বলতে পারে যে ওই বাসায় উঠছে ভালো না বিধায় মনে হয় পাঠাই দিছে। অনেক দিক বিবেচনা করে আমি রাজি হয়ে গেছি। পরেও আমাকে বলতেছে কি, মানে ডেকে পরে যে রুমা তুমি কি সত্যি বিয়ে করবা নাকি আবার চলে যাবা, কারণ জানে কিন্তু যে আমি ওই লোকটাকে খুব ভালোবাসি। ওকে। এটা জেনে ফেলছে আর আমি তাকে বলেও দিছি। তারপর কি হলো, আমাদের আপনি কি engagement- বলেছিলেন আপনার অভিভাবককে যে আপনি ওকে লাভ করেন? অনেক বেশি ভালোবাসি, বন্ধু হিসেবে, ভাই হিসেবে অনেক বেশি ভালোবাসি। Okay, okay. এটাও তাকে বলছি আমি তোমাকে অতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। তারপরে ছেলেটা রাজি? হ্যাঁ। জীবনে আসলে লজিক দিয়ে আসলে কোনো কিছু হয় না রে ভাই, মানে লজিক দিয়ে আসলে সবকিছু বিচার করা সম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ। ঠিক আছে, ওকে। তারপরে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। পরে 7 তারিখে হয়েছে, আমরা 8 তারিখে আসি সকালবেলা। আসার পরে 9 তারিখে ওদের বাসায় আমাকে নিয়ে যায়। ওদের বাসায় আমি থাকি দিনটা, রাত থাকি না ওদের বাসায়। পরে 10 তারিখে আমাকে ওর দুলাভাইয়ের বাসায় রেখে আসে। পরে আর কি সেই 11 তারিখে ওর কাছে একটা ফোন আসে। কার কাছে? যে ছেলেটা আমাকে বিয়ে করতে চাইছে। ওর নামটাকে বলবেন? হ্যাঁ, বরুণ। ওকে, বরুণের কাছে ফোন আসে, ফোন করলো বেঞ্জামিন। হ্যাঁ। তারপর? না, ফোনটা কি করলো আমি জানি না, কি করেছে ফোন? সেই করছে, যার নামটা বলছে। আন্দাজে বলে দিয়েছি তো হয়ে গেছে। কেন বলছি, আমি এখনো মনে করি যদিও সে অস্বীকার করছে, আমি মনে করি সে ছাড়া তো আর কেউ করার কথা না। আমি শুনি স্টোরিটা একটু সিরিয়াস। তারপরে ওইখানে ফোন করে তাকে মানে যত বাজে কথা বলছে যে আমার 3 বছর হয়েছে আমার সাথে তার সম্পর্ক, আমি যে ফরিদপুরি ছেলেটার সাথে সম্পর্ক করছি সেখানে আমি প্রেগনেন্ট হয়েছি, আমি ওইখানে বিষ খেয়ে যাইনি, ওইখানে আমি অ্যাবর্শন করতে গেছি। তারপরে আমার সাথে তার বাসরাত থেকে শুরু করে যা হবার সব হয়েছে, সে যদি আমার ছবি দেখতে চায় তাও দেখাবে, তার বাসার অ্যাড্রেস জোগাড় করছে, অফিসের অ্যাড্রেস জোগাড় করছে, দরকার হলে সে রাস্তায় গিয়ে চিল্লাপাল্লা করবে, তারপরও সে আমাকে ফিরে পেতে চায়, বলে যে আমি সবকিছু করতে পারবো। ওর এত কিছু দেখেও আমি ওকে মেনে নিচ্ছি, আমার সাথে ওর সব হয়েছে, তারপর আমি ওকে মেনে নিচ্ছি। মানে আগে যে ছেলেটার সাথে হয়েছে ওটা জড়াইয়া বলছে, ও আমাকে এইভাবে জড়াইছে যে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, আমি বিষ খেয়ে যাইনি হসপিটালে, আমি অ্যাবর্শন করাইতে গেছি, এইভাবে বলছে যে তারপর আমাকে সব চারিত্রিক কলঙ্ক আপনার, আমার সব আমার নামে মানে অনেক অনেক বাজে বাজে কথাগুলো বলছে। আর ও করছে কি, যে ছেলেটাকে বরুণকে ফোন করছে, বরুণ রেকর্ড করে রাখছে বুদ্ধি করে, প্রথমটুকু রেকর্ড করে নাই, শেষেরটুকু করছে আর কি। আর আমাকে শুধু ফোন করে বললো কি যে রুমা মানে বেঞ্জামিনের সাথে কথা বলো না। তা আমি বললাম কেন? তো বললো যে এমনি তোমাকে নিষেধ করছি, এখন আমার কথাটা তোমার শোনা উচিত। আর ওইখানে গেছি পরে আমি তো তার সাথে রাগারাগি হয়ে যেহেতু আমাকে সে বের করে দিয়েছে, পরে আর তার সাথে আমার কন্টাক্ট হয়নি। ওইখানে আমাকে বললো তার দুলাভাইকে বলছে যে রুমার নামে একজন বাজে কথা বলছে, কিন্তু কি বলছে কিছু জানে না। দুলাভাই বললো রুমা তোমার বুকের পাটা শক্ত থাকলে কিছু হবে না। সে করলো কি, ওকে বললো যে রুমা আরিন্দা নামে একটা ফেসবুক আছে, ওইখানে আমি ওর ছবি দিয়ে দিব, তুমি দেখো। রুমা আরিন্দা? হ্যাঁ, এই নামে একটা ফেসবুক দিয়ে দিব, তুমি দেখো যে রুমার কি দেওয়া আছে ওইখানে, রুমার সাথে যে আমার সম্পর্ক ছিল ওর সেই ছবি আমি ওইখানে দিয়ে দিচ্ছি। আমার যেটা বলতে মানে আমার একদম ফুল ছবি কাপড় ছাড়া, যে এটা আর কি ভিডিও থেকে কেটে নেওয়া,
সে সেটা আর কি ওইখানে দেয়, দিয়ে আমার নামে ওই ফেসবুকটা খোলার পরে মানে ওকে ইনফর্ম করে যে এর নামে ফেসবুক আছে দেখো। ও বিশ্বাস করে না দেখার আগ পর্যন্ত। যখন দেখে তখন আমাকে বলে যে, ও আমাকে আসলে রূপু বলে ডাকতো, যে রূপু এটা কি। তখন আমি ওকে সব বলি যে আসলে ওর সাথে তো আমার এটা হয়েছে। তো ও আমাকে প্রথমে কষ্ট পাইছে অনেক, তারপরে ও মানে মেনে নিচ্ছে যে এখন কি করব, ওর সাথে যেহেতু হয়েছে এখন ও আমার কাছে আশ্রয়ের জন্য আসছে। আর ও আমার এতটুকু আশ্বাস দিচ্ছে, রুমা আমি তোমারে খালি হাতে ফিরাবো না, তোমাকে আমি আমার কাছে রাখবো, আমি তোমাকে ফিরাই দিব না রুমা, তুমি এটা নিশ্চিত থাকো। আমি ওকে বলছি যদি তোমার ফ্যামিলি জানতে পারে। তো ও বলছে যে এটার তো একটু প্রবলেম হবে, কিন্তু আমি মানাই নিব, আমি বলবো। তারপরে সেই বেঞ্জামিন ও আমাকে ফোন করে, আমার নাম্বার তো জানে, ফোন করে, আমি তো ধরি না। পরে কথা বলছি একদিন, হ্যাঁ আমি ভালো আছি, আমি এখানে চলে আসছি। তারপর বলতেছে ও আমার সাথে অশান্তি হয়েছে এর জন্য বিয়ে করতে চাইছো। তখন আপনি জিজ্ঞেস করলেন যে ছবিগুলো কেন দিছো? হ্যাঁ, ছবি দেওয়ার আগে কথা বলছি। ওকে। ছবি দিছে যেদিন দেখছি তখনই আমি ফোন করছি যে তুমি এটা কি করলা, তুমি আমাকে নাকি ভালোবাসো অনেক, তা ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা। ও বলে যে না আমি তো আসলে দেইনি, তোমার কার সাথে সম্পর্ক আছে তাই দেখো। আর এর আগের দিন যখন কথা বলছি তখন কাইন্দা এটা অস্থির, কিন্তু যখন সেই দিন ফোন করলাম সে মানে আমার ফোন কখনো রিসিভ করে না, এখন পর্যন্ত মানে আমার ফোন রিসিভ করে না। কিন্তু সেই দিন সে যেদিন ওই ছবিটা দেখা হয়েছে তারপরে আমি ফোন পরে রিসিভ করছে, এবং রিসিভ করে আমার সাথে খুব রাগ ব্যবহার করছে। যখন বলছি যে তুমি আমার সাথে এরকম করতে পারলা, তখন আর কি আমার সাথে অনেক রাগ ব্যবহার শুরু করছে, যে আমি করছি নাকি, তোমার কার সাথে সম্পর্ক আছে তাই দেখো। তাকে ফোন করো। আমি বলছি কি যে আমার সাথে তো কারো সম্পর্ক নাই, তাহলে তো আমি তোমাকে ফোন করতাম না, আমি তো তাকে ফোন করতাম, তাই না? সে বললো যে না আমি করিনি, তুমি আমারে বিশ্বাস করো। তার আবার বেবিটা হয়েছে বিদায় 1 মাস ছুটি নিছে, তার কাছে ল্যাপটপ নাই, সে অফিসে যাইতে পারতেছে না। এটা বলছে যে আমি দেখি নাই এই ছবি, আমি অফিসে গেলে পরে দেখবো। তারপরে সে রবিবারে যায় অফিসে, যাবার পরে সে ছবিটা দেখার পরে আমাকে ফোন করে। ফোন করলে পরে আমি একটু বিজি থাকি, ওই বাসায় থাকি, আর ওই বাসা থেকে আমাকে বলে যাতে আমি কারোর সাথে কথা না বলি, এজন্য আমি কথা বলতে পারি নাই তার সাথে। বিকেল বেলা আমি তার ফোনটা রিসিভ করি, সে আমাকে বলে মা আমি সারাদিন বাইরে ছিলাম তোমার একটা ফোনের অপেক্ষায়, তুমি এরকম করো না, আমি তোমার ছাড়া বাঁচবো না। তার ওয়াইফ পাশে আছে, কিন্তু ওয়াইফের সামনে বলতেছে রুমা আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সাথে একটু কথা বলো। তা আমিও বলতেছি তুমি কোথায় আছো, বলে আমি বাসায়। আমি বলছি তুমি বাসায়, তোমার ওয়াইফ শুনে না? যেটা সত্য কথা সেটা বলতে বাধা কি, আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আসো। তা আমি বলতেছি দেখো আমি এখানে চলে আসছি, ও যদি আমাকে বিয়ে করে আমাকে মেনে নিতে হবে সবকিছু, যদিও আমি যা করি না কেন আমাকে ওর মেনে নিতে হবে এখন যেদিকে যাচ্ছে আর কি ওর সাথে আমার সম্পর্কটা। পরে 2টা বান প্রকাশ আমাদের হয়ে যায়। বুঝি নাই, আপনি কি প্রকাশ বললেন? বান প্রকাশ আমাদের খ্রিস্টানদের বিয়ের আগে বান প্রকাশ হয়। ওটা কি জিনিস? না, এটা হলো যে আমাদের চার্চে আমাদের রবিবারে গির্জা হয়, সেখানে ঘোষণা দেয় যে এই ছেলে, এই নাম ছেলে এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, এই মেয়ের বাড়ি এখানে, ছেলের বাড়ি এখানে, কারো যদি কোনো বাধা থাকে এই বিয়েতে তারা যেন শেয়ার করে এখানে এসে, বিয়ের পরে কেউ কারণ আমি কিছু বলতে পারবে না। এই বান প্রকাশ 2টা হয়ে যায়। 2টা হওয়ার পরে দুলাভাইকে ওই যে ফেসবুকটা খুলছে আমার নামে, সেই ফেসবুক থেকে রিকোয়েস্ট পাঠায়, ফ্রেন্ড রিকোয়েস্ট। সে তো রুমা আর ইন্দার নাম দেখে মানে আতঙ্কে ওঠে যে এটা কি। পরে দেখে যে আসলেই ওটা মানে আমার ছবি। তখন আর কি অনেকক্ষণ নাকি সে মানে ওটাকে দেখছে যে আসলে গলা কাটা না কি। পরে আমাকে সন্ধ্যার দিকে আর কি বলে যে মা তুমি কি বর্ষণ গমেজকে চিনো? তা আমি বলি বর্ষণ গমেজটা কে, আমি চিনি না, কিন্তু আমি জানি যে ফেসবুকে যে দিচ্ছে ওইটা বর্ষণ গমেজ ওইখানে একটা কমান্ড করছে, কারণ আমি তো ওই ছবিটা দেখছি, বর্ষণ গমেজ একটা কমান্ড করছে। আমি বুঝতে পারছি যে এটা সে জেনে গেছে। আমাকে বলছে তোমার ফেসবুক আছে? আমি বলছি কি না আমার ফেসবুক নেই, রুমা আরিন্দা নামে তো আমার ফেসবুক নাই আসলে। তারপরে যখন চলে আসলো তার দুলাভাই, আমার পাশে ছেলেটা দাঁড়ানো ছিল যার সাথে আমার বিয়ের কথা, সে আমাকে বললো কি যে তুমি কিচ্ছু স্বীকার করবা না, সব না বলবা, কিচ্ছু বললো না, কিন্তু বলছে যে যতটা বলার কথা ততটা বলবা আর সব অস্বীকার করবা যে তোমার না কিছু। কিন্তু সত্যটা তো বোঝাই যাচ্ছে ওইখানে। পরে আমাকে সবাই মিলে আর কি ধরছে, তার দিদি দুলাভাই এরা, যে রুমা এটা কি। তখন আমি সত্য কথাটা বলি যে আমার সাথে হয়েছে এরকম এটা। তা বলছে বরুণ জানে এটা? আমি বলছি কি হ্যাঁ আমি তো বরুণকে বলছি, ও তো মেনে নিছে।
আসলেই তখন মেনে নিছে, কিন্তু সেই মুহূর্তে ও অস্বীকার করছে যে আমাকে রুমা কিছু বলে নাই। আপনি কেন সত্য কথাটা বলতে গেলেন? আপনার তো যে হবু হাজবেন্ড, সে তো অস্বীকার করার জন্য বলেছে, আপনি কেন সত্য কথা? পরে আমাকে পাশ থেকে বলছে সত্য কথা বল, উপায় নাই। ও তখন বলেছে? যখন আমাকে তারা বলছে যে তুমি কি বরুণ জানে, বরুণকে জানাইছো, তখন বরুণ বলতেছে না আমি জানি না কিছু, কিন্তু আমি তাকে সব বলছি। আমার 100% মানে শিওর ছিলাম আমি যে সে সত্য কথাটা বলবে, কিন্তু সেইখানে সে বললো যে না আমি জানি না, রুমা আমাকে কিছু বলে নাই, তাহলে কি আমি ওকে মেনে নিতাম? তারপরে ওইখানে ওকে, জাস্ট কুল। আপনি 5 মিনিটের জন্য একটু রেস্ট নেন। আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমি সবাইকে অ্যাড্রেস করছি, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920। আজকে রুমা তার জীবনের গল্প বলতে এসছে, এবং আমরা সবসময় বলে থাকি যে বিরতির আগে আপনি আজ করতে পারবেন না যে বিরতির পরে কি ঘটতে যাচ্ছে। আপনি যে বিরতিতে ছিলেন রাত 12টার সময়, আপনি আজ করতে পারেননি, রুমার জীবনটা এই জায়গাটায় থামবে। এবং একইভাবে আপনাকে যেটা বলতে চাই যে বিরতির পরে কি ঘটতে যাচ্ছে আপনি জানেন না। এই যে ও যে কথাটা বললো, আজকে রুমাকে হ্যালো 8920 আমরা কেন এনেছি? হ্যালো 8920, আমি আবারও বলছি, এটি এমন একটি অনুষ্ঠান যা সমাজে যা ঘটে, পরিবারে যা ঘটে, এবং ঘটনা নানা রকমের দুর্ঘটনা সবকিছু তুলে ধরে। এখান থেকে যদি কেউ শেখেন, নিঃসন্দেহে সেটা হ্যালো 8920 অনেক পাওয়া। আজকে এখানে রুমা এসে তার জীবনের গল্প বলছে। রুমার জীবনের সবচাইতে চুম্বক অংশটা হচ্ছে একটা শারীরিক সম্পর্কের সময় তার অজান্তে কিছু ভিডিও, এবং এই ভিডিওটা কিভাবে একটা মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে, তার জন্য নতুন করে উদাহরণ আনার কোনো দরকার নেই। আমাদের সোসাইটিতে অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য মানুষ এরকম আছেন, বা অসংখ্য মেয়ে আছে কিনা জানি না, আমি বলাটা মুশকিল হবে। বেশ বেশ অনেক মেয়েই আছেন যারা এটা শিকার হয়েছেন। আমরা পরবর্তীতে দেখেছি এটা নিয়ে আদালতে মামলা হয়েছে, এবং এটা নিয়ে আইন আছে রীতিমতো, যে এরকম কিছু করলে তার ভয়াবহ রকমের শাস্তি হয়ে যাবে। যদি প্রমাণ করা সম্ভব হয়, ভয়াবহ রকমের শাস্তি হয়ে যাবে, এবং ভিকটিম হচ্ছেন অনেকে। এই যে একটা অবস্থা, এটা ঘটতে পারে, এবং এই জিনিসটা ঘটার পরে অনেকেই, অনেক রতি মহরতী আছেন, আমি বলতে পারি যে অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন যারা মিডিয়াতে এসে মুখ খোলেন না এবং খোলার সাহস পান না। কিন্তু আজকে ওর জায়গাটা থেকে এসেছে, এসে ও মুখ খুলেছে, ওর যে দোষ আছে সবকিছু অকপটে স্বীকার করছে। এই স্বীকার করাটা, এই যে ওর জীবনে এত বড় বড় ভুলগুলো ঘটে গেছে, সেই স্বীকার করাটাকে আপনি একটু পজিটিভলি দেখবেন, এই অর্থে যে ও কিন্তু ভুল করেছে এবং ভুলটা স্বীকার করছে, এবং আপনাদের চোখগুলো খুলে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ও যদি স্বীকার না করতো তাহলে তো আপনি জানতে পারতেন না কিভাবে জিনিসগুলো ঘটে, কি হয় না হয়, এবং কি প্রভাব তার, সেগুলো আপনি জানছেন আজকে হ্যালো 8920 থেকে। জানার এখনো অনেক বাকি আছে। সংবাদের পর ফিরে এসে আমরা সেই গল্পটা জানবো, কি হলো এই